বলছি না, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? না, আমি ঠিকঠাক করার চেষ্টা করেছিলাম, মানে হ্যাঁ, আমি সেজন্যই কথা আমি বলছিলাম না, কারণ সব। হ্যাঁ, আছি মোটামুটি। আমি আজকে আবার আপনার জামালপুরে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জামালপুর আমার এলাকায় আসছি, আপনার জামালপুর থেকে কথা বলতেছি আর কি। ও, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে 13,90,000 মানুষ মারা গেছেন। আমাদের ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে আবার লকডাউন শুরু হয়েছে। কোভিড এর দ্বিতীয় ঢেউয়ে ইউকের প্রতিদিন গড়ে প্রায় 5 শতাধিক মানুষ মারা যাচ্ছেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই আক্রান্ত মৃত্যু সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আর একই সাথে দেশে নারী নির্যাতন, বেকার সমস্যা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 1 লক্ষ প্রবাসী ভিসার মেয়াদ ও বিমানের টিকিটের অভাবে নিজ কর্মস্থলে ফিরতে পারছেন না। এজন্য আমরা প্রবাসীরা গভীর উদ্বেগ উৎকণ্ঠায় আছি। কি হচ্ছে বাংলাদেশ তা জানতে আজকের এই সংলাপ। আজকের বিষয় সমসাময়িক বাংলাদেশ। আজকে অতিথি প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা, মহিলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট আদিবা আঞ্জুমা মিতা এমপি। আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবু। আমাদের সাথে আছেন পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক। আমাদের সাথে আছেন সমাজ কল্যাণ সংস্থা ক্রাশের চেয়ারম্যান জেসমিন প্রেমা। সাংবাদিক হিসেবে আছেন প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়া হাসান। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংলাপ। সংলাপের শুরুতে আমি যাব কোভিড-19 আপডেট জানতে শাহরিয়া হাসানের কাছে। জি, ধন্যবাদ আপনাকে। সরকারের তথ্য অধিদপ্তরের থেকে পাওয়া, দুঃখিত, সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া যে তথ্য আমাদের কাছে আসে, অর্থাৎ গণমাধ্যমে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় সেটি আপনাদেরকে জানিয়ে থাকি, আপনারা জানেন। আজকেও ঠিক একইভাবে সেই তথ্য বিবরণী অনুযায়ী যা আমরা জানতে পাই সেটি হচ্ছে, গত 24 ঘন্টায় বাংলাদেশে কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 13,870 জনের। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 2060 জনের শরীরে। গেল 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 38 জন, সুস্থ হয়ে ফিরেছেন গত 24 ঘন্টায় 2076 জন। এর বাইরে স্বাভাবিকভাবে যেটি আমাদের জানার প্রয়োজন সেটি হচ্ছে কি, এ পর্যন্ত বাংলাদেশে কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে মোট 26,49,072 জনের। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 4,47,341 জনের শরীরে। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা 6,388। সুস্থ হয়ে ফিরেছেন এ পর্যন্ত 3,62,428 জন। এটি ছিল কোভিড-19 বাংলাদেশের সর্বশেষ চিত্র। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমরা আজকে সমসাময়িক বাংলাদেশে আমরা একটু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে এই যাবৎকালে মানে একদিকে চলছে মহামারী, অন্যদিকে চলছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় নারী নির্যাতন, নারী ধর্ষণ এবং নারীদের একটা মানে মারাত্মক ভাবে নারীদের এই যাবৎকালে নির্যাতনটা বেড়ে গেছে। এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সাথে আছেন যিনি নারী এবং শিশু নিয়ে কাজ করেন দীর্ঘদিন যাবত এবং যিনি রোহিঙ্গা ক্যাম্পে, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পের নারী শিশুদের বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ সমস্ত উন্নয়ন সংস্থা ক্রাশের চেয়ারম্যান জেসমিন প্রেমা। জেসমিন প্রেমা, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু আনমিউট করতে হবে। প্রেমা, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একের পর এক নারী নির্যাতন, নারী ধর্ষণ চলছেই। একদিকে চলছে মহামারী, একদিকে চলছে নারী নির্যাতন, নারী ধর্ষণ। আপনি যখন নারী নেত্রী হিসাবে এবং নারী এবং শিশুদের নিয়ে কাজ করেন, কি বলবেন? দাদা, আপনাকে ধন্যবাদ, প্রবাস দর্পণকে ধন্যবাদ এবং প্রবাস দর্পণে দেশে এবং বিদেশে যারা যেখানে আছেন আমার ভাই ও বোনেরা এবং আজকের বিজ্ঞ আলোচক বৃন্দ, সবাইকে আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে সারা বাংলাদেশের মানুষ এবং কিছু মিডিয়া বা বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে যে সারা বাংলাদেশেই যে কাজটা ছিল যে ধর্ষণ, নারী নির্যাতন, আমরা এগুলি বিগত সময়ে ছিল, কিন্তু কোভিড-19 আসার পরে এটা মেয়েদের উপরে খুব বেশি একটা চাপ তৈরি হয়েছে। বিশেষ করে মানসিক চাপ, শারীরিক চাপ এবং তাদেরকে মানে কাজের প্রেশারটা অতিরিক্ত নেওয়া। তো সেই ক্ষেত্রে যেইটা সব তার সাথে
যোগ হয়েছে ধর্ষণ, যেটাকে আমরা বিগত সময় দেখলাম খুব আন্দোলন অনেক কিছু এটা নিয়ে। তো সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ যে আমি একজন নারী হিসাবে উনি সেই আইনটা সবার চাহিদা এবং সব মানুষেরই একটা দাবি ছিল দ্রুত আইনে আওতায় তাদেরকে নিয়ে আনা। তো সেই জায়গাটা সেই আইন স্পেশালি তাদের জন্য যে ধর্ষকের শাস্তি হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এখন প্রসঙ্গ হচ্ছে যে আসলে আমরা আইন বা অনেক কিছুই চাই, কিন্তু নৈতিকতার জায়গা থেকে মানে আমি কতটুকু শিখলাম বা আমার পারিপার্শ্বিক যে মানুষগুলো বা আমার পরিবার আমাকে কি শিক্ষা দিচ্ছে বা আমি কি শিখতে পারছি, এটা একটা বড় ইস্যু। আমরা হয় কি যে কোনো কিছুতেই মানে ব্যক্তি কর্মকাণ্ডগুলো অনেক সময় যখন এটা সামাজিকভাবে ফোকাস পায় বা এটা দেশের অন্য জেলায় বা মিডিয়ার মাধ্যমে আসে, তখন এর সব কিছু দায়ভার আবার চলে যায় সরকারের উপরে। যখন এটা ব্যর্থ বা কোনো নেগেটিভ ইস্যু আসে তখন এটা হয়ে যায় সরকারের ব্যর্থতা। যখন পজিটিভ দিকে আসে তখন এটার সাকসেসটা আবার খুব কম ইটা হয়, শেয়ার হয়। তো সেই জায়গা থেকে আমাদের এখন যে আইনটা হয়েছে সেই আইনটাকে হচ্ছে সঠিকভাবে সঠিক সময় যদি প্রয়োগ করা যায় এবং যে কোনো অপরাধী সে যদি মনে করে যে আমি এই কাজটি করলে আমাকে শাস্তি পেতে হবে এবং এর থেকে কোনো কারণেই মুক্তি নাই, তাহলে সে কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাও বাড়বে, প্লাস হচ্ছে তার এক ধরনের ভীতি কাজ করবে। আর যে অপরাধী যে কাজ করে ফেলছে নতুন কোনো অপরাধ বোধ যে তৈরি করতে চাবে, সেই জায়গাটা হয়তো কিছুটা প্রতিরোধ করা সম্ভব হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের পারিবারিক যে শিক্ষাগুলো, নৈতিক শিক্ষা, সেটা কেন যেন ক্রমাগত কমে যাচ্ছে। তো আমাদের সেই পারিবারিক শিক্ষায় যদি আমরা মূলে ফিরে যাই, যে পারিবারিক যে বন্ধন, পারিবারিক যে শিক্ষা, আমরা এখন সবাই ছুটছি ডক্টর, পিএইচডি, আমাদের স্পেশাল সব ডিগ্রি নিয়ে, কিন্তু আমাদের মানবিক যে মূল্যবোধ, মানবিক যে আমাদের এডুকেশন গুলো, সেই জায়গা থেকে আমরা সরে যাচ্ছি ক্রমাগত। তো আমাদের সেই জায়গায় কাজ করতে হবে। কারণ হচ্ছে আমরা একটা মেয়ে, যে কোনো ইস্যুতে আপনি দেখেন এই গত 3-4 দিন আগে চিটাগং এর একটা ঘটনা, সারিয়ার ভাই আছেন অবশ্যই উনি এটা শেয়ার করবেন, যে হাজবেন্ড যৌতুকের জন্য আমরা কত নির্লজ্জ জাতি, কত নিরুপায়, মানে আমরা যদি হিসাব মানে চিন্তা করি যে আমরা একটা মেয়েকে মানুষ হিসেবে ভাবতে পারি নাই এই সমাজে, শিক্ষিত সমাজে, আধুনিক সমাজে। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। যৌতুকের কারণে একটা মেয়েকে কিভাবে নির্যাতন করা হলো। তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের যে পারিবারিক মূল্যবোধ, আমাদের যে চারিপাশে যে শিক্ষা, সেইটার হচ্ছে যা কিছু ঘটছে তারই হচ্ছে অবক্ষয়। সেই জায়গাগুলোতে আমাদের আসলে কাজ করা দরকার। আমরা বলছি এখন কিন্তু অনেক নির্যাতন বেড়ে গেছে নারীদের, সেটা হচ্ছে পারিবারিক নির্যাতনটা বেড়ে যাচ্ছে, মেন্টাল নির্যাতন গুলো বেড়ে যাচ্ছে, মেয়েদেরকে নানান রকম প্রেশার দেওয়া হয়। এবং আমরা যারা শিক্ষিত বা আমরা যারা কাজ করি, বাইরে অফিসে যাই বা বিভিন্ন কাজের সাথে ইনভলভ যে মেয়েরা, আমরা নিজেরাও কিন্তু কোনো না কোনো ভাবে মেন্টাল টর্চারে ফেস করি কোনো না কোনো ভাবে। তো আমরা হয় কি অনেক ক্ষেত্রে বলতে পারি না সামাজিক দায়বদ্ধতার কারণে, অনেক সময় বলতে পারি না পারিপার্শ্বিকতার কারণে, অনেক সময় বলতে পারি না সমাজ কিভাবে নিবে। কারণ একটা মেয়ের যখন ডিভোর্স হয় হাজবেন্ডের কারণে, সেই কলঙ্কটা চলে আসে একটা মেয়ের উপরে। কারণ হচ্ছে নিশ্চয়ই সেই মেয়েটারই সমস্যা, কেন সে হাজবেন্ডের সাথে অ্যাডজাস্ট করতে পারলো না, কেন সে তার সংসারটা ধরে রাখতে পারলো না, কেন সে তার হাজবেন্ডকে কন্ট্রোল করতে পারলো না। তো অনেক কিছু কেন, সব কিছু একটা মেয়ের জন্যই কেন। আবার যখন একটা মেয়ে তার হাজবেন্ডকে খুব বেশি টেক কেয়ার করে বা খুব বেশি তার খোঁজ খবর নিতে চায়, সেই জায়গাটাও কিন্তু বলে যে বউর জন্য হাজবেন্ডটা টর্চারে শেষ হয়ে যাচ্ছে, অফিস করতে পারে না। তো একটা মেয়ের ক্ষেত্রে না সবকিছু ঘুরে ফিরে আমাদের সামাজিক যে দৃষ্টিভঙ্গি সেটা পরিবর্তন করা দরকার।
আমাদের সামাজিক যে শিক্ষা, সেই মূল্যবোধটা আমাদেরকে ধরে রাখা দরকার। এবং আমাদের দেশে এখনো যারা সিনিয়র সিটিজেন, আমরা মনে করি যে তাদের এবং আজকে ইয়াং গ্রুপ যারা, তরুণ সমাজ যারা, তাদের জন্য তাদেরকে নিয়ে সমন্বয় করে এটাকে আরো ভবিষ্যতে কিভাবে আমরা আধুনিক বাংলাদেশকে রূপায়িত করতে পারি, আমরা কিভাবে একজন নারীকে মানুষ হিসেবে ভাবতে পারি, আমরা একজন নারীকে, আমি যদি ঘর থেকে শুরু করি, আমাদের ঘর থেকে ভেদাভেদ তৈরি হয়, নারীকে, একটা মেয়েকে, কন্যা শিশুকে সম্ভবত ইন্টারনেটে ডিস্টার্ব হচ্ছে প্রেমা আপা। পুতুল, তাহলে হচ্ছে কি যে আমরা ছোটবেলা থেকেই বাসে মানুষ, সে তো মানে বোঝার কোনো ক্ষমতাই হয়নি। আমরা সেই শিশুকে তার খেলার সামগ্রী দিয়ে বোঝানোর চেষ্টা করি যে তুমি মেয়ে এবং তুমি ছেলে, তোমার কি না। আমরা যখন বাচ্চাকে, ছেলেকে কান্না করে, আমরা বলি তুমি তো ছেলে, তুমি কাঁদবা না। হ্যাঁ, ছেলেরা কাঁদে না, তাহলে কি কাঁদবে মেয়েরা? মেয়েদেরকে আমরা যদি এই যে নৈতিক মানে দায়িত্ববোধ, নৈতিক শিক্ষা, মূল্যবোধ, পারিবারিক শিক্ষা, এই জায়গাগুলো যদি আমরা কাজ করতে না পারি, এই জায়গাগুলো যদি আমরা পরিবর্তন না করতে পারি, রাষ্ট্র যত চেষ্টা করুক, একা আইন করুক, সেই আইনটার প্রতি যদি আমার শ্রদ্ধা না থাকে, সেইটাকে যদি আমি ভয় না পাই, সেই জায়গায় যদি আমি কাজ না করি, তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব না। সেম টাইম একটা মেয়ে যখন নির্যাতিত হয়ে আপনার থানায় যায় অথবা কোর্টে যায়, তাকে শো করতে হয় তুমি যে টর্চার হয়েছো, তোমার হাজবেন্ড তোমাকে মেরেছে, তো কোথায় আঘাতের চিহ্ন, তুমি ডাক্তারের নিয়ে আসো। তো আমি তো একই নির্যাতিত হলাম, আমি সেই বিচার চাওয়ার জন্য থানায় গেলাম অথবা কোর্টে গেলাম, নতুন করে আমাকে আবার আর নতুন নির্যাতনের মানে কথা শোনানো হচ্ছে যে তোমার যে নির্যাতন করা হয়েছে, তোমার শরীরে কোথায় আঘাত আছে। এই জায়গাগুলোতে আমাদের আসলে এই পলিসি লেভেলে এই জায়গাগুলোতে কাজ করতে হবে। প্রেমা আপা, আমি আপনাকে আজকের একটা ঘটনা বলি। আজকে আপনার শরীয়তপুরে আজকে কোর্টে দর্শন মামলার বয়ান পাল্টালেন 2 সাক্ষী, কান্নায় লুটিয়ে পড়লেন তরুণী। এটা হচ্ছে আজকে শরীয়তপুরে মানে যে ঘটনা ঘটছে, কোর্টের 2জন সাক্ষী ওই প্রভাবশালীরা টাকা দিয়ে, ঘুষ দিয়ে সাক্ষীদের মানে পাল্টালেন, কিন্তু এই তরুণী এটা গরিব মেয়ে, সে কান্নায় ভেঙে পড়েছে। এই যদি ওই অবস্থা, তাহলে কিভাবে বিচার পাবো? এবারে কি বলবেন, কিভাবে বিচার পাবে এই তরুণী, বলেন তো? না, আমি তো সেই কথাই বললাম যে আমরা যদি আইনের, যারা আইনের মানুষ, আমরা যদি নৈতিকতার জায়গায়, আমরা যদি মানে আমাদের সামাজিক যে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা যদি মনে করি যে এই জায়গাটায় জিরো টলারেন্স, আমার ছেলে হোক, আমার ভাই হোক, আমার পরিবারের যে কোনো সদস্যই হোক, এই ধরনের অন্যায় করলে তাকে প্রশ্রয় দিব না বা তার পক্ষে আমরা দাঁড়াবো না। আজকে যদি আমার কোনো মেয়ের সাথে এই ধরনের ঘটনা হয়, তাহলে আমি কি চাবো যে আমার মেয়ের বিচার না হয়ে থাকুক? তাহলে যেই ছেলের বাবা মারা বা যার দায়িত্ব নেয়, সিনিয়র বড় ভাইরা, অনেক বড় ভাইরা আছে, তার পক্ষে দাঁড়ায়, তার পক্ষে টাকা দেয়, তার পক্ষে ফোন করে, কোর্টে ফোন করে, থানায় ফোন করে, সেই সমস্ত বড় ভাইদের উদ্দেশ্যেই বলি যে অন্তত আপনার ফিউচারে চিন্তা করে যে এই ধরনের অন্যায় থেকে বিরত থাকুন। কারণ হচ্ছে নিজের নৈতিক বোধ থেকে, এবং এটা যদি আইন শৃঙ্খলা বাহিনীও এই জায়গাটায় যদি তাদের জিরো টলারেন্স রাখে যে না, আমরা এই জায়গায় কারোর সুপারিশ শুনবো না, এটা লিগেলি এবং অনেস্টলি যে যার পক্ষে যাবে, যার যে বিচার যে প্রাপ্ত, তাকে সঠিক বিচার দিব পাবে, তাহলে কিন্তু মেয়েটা তার মূল্যায়ন, তার যে বিচার, তার যে মানে রাষ্ট্রের কাছে তার যে চাহিদা, সেটা পূরণ হবে। কিন্তু একটা মেয়ে, আমি নিজেই তো অসহায়, আজকে যদি আমি কোনো একটা অসহায় হয়ে কোনো রকম একটা নির্যাতনের শিকার হয়ে আমি যদি কোর্টে যাই, তাহলে বলে আপনি যে কি নিয়ে এসছেন,
আপনার কোথায়, আপনি কোথায় নির্যাতন হয়েছেন, আপনার দেখি টর্চার, কবে আপনার টর্চার করেছে, কে টর্চার করছে, কখন টর্চার করেছে, ভিডিও ফুটেজ আছে? এত সব টর্চারের মানে জবাবদিহি যদি আমাকে করতে হয়, যে কোনো নারী তো প্রস্তুতি নিয়ে রাখে না যে আমি কোথায় নির্যাতন হবে তার ভিডিও ফুটেজ দরকার, আমার নির্যাতন হবে আমার শরীরের, আমার স্কিনের জখম থাকতে হবে। নির্যাতন তো অনেক রকম, অনেক প্রকার, অনেক রকম, অনেক প্রকার। সেই প্রশ্নগুলো করে তাকে বিচার বহির্ভূত কাজ করা হয়, তাকে বিচার থেকে নিরুৎসাহিত করা হয় যে তুমি যা, তোমার সাথে যা ঘটেছে তুমি তোমার জায়গায় চুপচাপ বসে থাকো, নতুন করে কোনো জায়গায় বিচার চেতে আইসো না, তাহলে আবার তুমি নতুন কোনো নির্যাতনের, নতুন কোনো ধর্ষণের শিকার হবা। তো সেই জায়গায় যদি আমাদের কাজ করতে হবে, এবং আপনাদের মাধ্যমে মিডিয়ার ভাইদের কাছে, সাংবাদিক ভাইদের বোনদের মাধ্যমে বলতে চাই, প্রবাস দর্পণের মাধ্যমে বলতে চাই যে এই আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, কোর্ট, যেটা সিলেটে একটা উদাহরণ করেছে, এই ধরনের রেপ কেসে নির্যাতনের কারো পক্ষে দাঁড়াবো না। আমরা যদি এই জায়গায় জিরো টলারেন্স থাকি, তাহলে আমাদের দেশে নারীর যে নির্যাতন, যে ধর্ষণ, এটা প্রতিরোধ করা সম্ভব এবং আইনের প্রতি শ্রদ্ধা তৈরি রাখা সম্ভব। কারণ আমরা এখন কি করলাম, আমার আজকের চিন্তা না, আমার চিন্তা করতে হবে আগামীকাল আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য। আমি অনিশ্চিত বাংলাদেশ রেখে যেতে চাই না। আমরা চাই আমাদের ছেলে মেয়েরা যেহেতু একটা সুনিশ্চিত ভাবে তারা তার পরিবারের সাথে তার ঘরে ঘুমাইতে পারে, তার কর্মস্থলে সে নিরাপদ থাকতে পারে, সে রাস্তায় নিরাপদ হাঁটতে পারে। আপনি বলেন প্রবাসে আছেন, আমরা যখন দেশের বাইরে যাই আমাদেরকে এত ইনসিকিউর ফিল করতে হয় না, আমাদের দেশে আমাদেরকে যতটা ইনসিকিউর ফিল করি, সেই জায়গাগুলি কাজ করতে হবে। আমরা সেই জায়গায় নিজের দায়বদ্ধতাকে আমরা অনেক সময় চাপাই দেই সরকারের উপরে, চাপাই দেই বিভিন্ন এজেন্সির উপরে, চাপাই দেই বিভিন্ন পলিটিক্যালের উপরে। এই জায়গাগুলো না করে আমরা নিজেরা কিভাবে কাজ করতে পারি, এবং আমরা এই জায়গায় যারা কাজ করি, যে নারী নেত্রীরা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা, আমরা তাদেরকে সহযোগিতা করি। আবার এটার অপোজিটও আছে, সেই জায়গায়ও কাজ করতে হবে। মূল জায়গায় হচ্ছে যাতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কাজ করি। আমরা যাতে, আবার অনেক মেয়েরাও এখন দেখা যায় এটাকে অপব্যবহার করে, হয়তো কারোর সাথে শত্রুতা করে তাকেও নানান রকম করার জন্য এটা একটা ইস্যু তৈরি করে। তো সেই জায়গায় আমাদের আইনটাকে জিরো টলারেন্স থাকতে হবে। কোন সে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, থানা এবং কোর্ট, একটা নির্যাতিত মেয়ে যখন আইনের আশ্রয় নিবে তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই মেয়েটাকে নিরাপদ আশ্রয় দেওয়া এবং নিরাপদ ভাবে তার যেই সেফটি দিয়ে, তার সুরক্ষা দিয়ে, তার আইনকে, তার আইনের সঠিক বিচার সে যাতে পায়, সেই সম্মানটুকু অন্তত দেওয়া। এইটা আমার আপনাদের মাধ্যমে, প্রবাস দর্পণের মাধ্যমে সবার কাছে দাবি। ধন্যবাদ। ধন্যবাদ জেসমিন বেগম। আবার আসবো আপনার কাছে, আবার আসবো, আমরা আরো কিছু কথা শুনবো। আমি যাব এখন, আমাদের সাথে আছেন অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, যিনি যুগ্ম মহাসচিব পেশাজীবী সমন্বয় পরিষদ। মানিককে একটু আনমিট করতে হবে। মানিককে আপনার কাছে যে প্রশ্ন হচ্ছে, যেটা হচ্ছে আমরা দেখছি একদিকে কোভিড-19 এর মহামারী, একই সাথে যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, অনেকেই চাকরিচ্যুত হচ্ছেন, অনেকে আবার দেখা যাচ্ছে অনেকের বেতন অর্ধেক করা হচ্ছে, এবং আমরা জানি যে অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছেন। এবং আপনারা মানে এই নিয়ে আমরা জানি যে আপনারা হয়তো পেশাজীবী সমন্বয় পরিষদ কাজ করছেন। কি অবস্থা, আপনারা যদি সর্বশেষ অবস্থাটা বলেন, আপনারা বিভিন্ন পেশাজীবী সংগঠনের সমন্বয়ের দায়িত্বে আছেন। ধন্যবাদ। প্রবাস দর্পণে দেশ বিদেশে যারা শুনছেন তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের প্যানেলে যুক্ত হয়েছেন আমাদের সাবেক ছাত্র নেতা, 90 এরশাদ বিরোধী আন্দোলনে সেই ছাত্র নেতা জনাব মোস্তাফিজুর রহমান বাবুল ভাই এখানে আছেন, আমাদের মহিলা নেত্রী অ্যাডভোকেট আঞ্জুমা মিতা সহ আমাদের ইতিমধ্যে শাহরিয়ার ভাই আছেন, সম্পাদনায় আমাদের রূপক দাস সহ যারা শুনছেন। আসলে পেশাজীবীরা এই করোনাকালীন অবস্থায় খুব আসলে সবচেয়ে কষ্টদায়ক অবস্থার মধ্যেই কিন্তু আছেন। আপনি ইতিমধ্যে বলেছেন, আমি মূলত কলেজের শিক্ষক,
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু আমরা এই 7টা মাসে কিন্তু যেতে পারছি না। হ্যাঁ, তারপরে আবার বিভিন্ন যে কথাগুলো আপনি বলছেন, গার্মেন্টস বলে বা বিভিন্ন প্রফেশনাল যে বিষয়গুলো, অনেক সমস্যা কিন্তু আছে, এটাও ঠিক। আবার এই সমস্যার সমাধানে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের বাতিঘর, আমরা যাকে নিয়ে গর্ব করি, বাংলাদেশ যাকে নিয়ে আজকে স্বপ্ন দেখায়, স্বপ্নের ফেরিওয়ালা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার চেষ্টাও করে যাচ্ছে। গার্মেন্টস গুলোতে আপনি দেখেন এই প্রণোদনাও দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হলো এই প্রণোদনার অংশটা এখন এই গার্মেন্টস থেকে যে টাকাটা, গার্মেন্টস এর জন্য যে টাকাটা বরাদ্দ করা হয়েছে, সেটা তৃণমূলের মানে আপনার এই শ্রমিক পর্যন্ত পাওয়ার কথা। কিন্তু অনেকে অভিযোগ আসছে যে না, এই গার্মেন্টস মালিকরাও এত তাদেরকে চষে এই এত টাকা পয়সা ইনকাম করছে, কিন্তু তাদের এই গার্মেন্টস এর অনেক জায়গায় কিন্তু টাকাটা সেইভাবে ডিস্ট্রিবিউশন করতে পারে না। আসি আমরা যদি শিক্ষকদের কথা যদি বলি, আপনি শিক্ষকদের যারা আমরা সরকারি বেসরকারি অনেকগুলো শিক্ষক আছে, বিভিন্ন ক্যাটাগরি শিক্ষক আছে, তোর মধ্যে যারা এমপিও এবং নন এমপিও আছে, যারা সরকারি সুযোগ সুবিধা একেবারেই পায় না। সবচেয়ে যে জিনিসগুলো অনেক বেশি বেকার যারা আছে, আমি বলছি না সবাই একবারে খারাপ আছে, কিন্তু এই করোনাকালীন অবস্থায় সরকার একটা ভালো একটা কাজ করতে পারছে, যেটা আপনার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি এমপিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় 7 মাস যাবত তাদেরকে কিন্তু আপনার তাদের বার্ষিক যেই আমাদের শতভাগ যে টাকাটা তারা কিন্তু সরকার দিতে পারছে। এই জন্য কিন্তু সরকারকে একটা আমরা ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি যারা এমপিওভুক্ত যে নন এমপিও যারা শিক্ষক সারা বাংলাদেশে, বা যারা কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন, তারপরে আপনার মাদ্রাসাগুলোতে আছেন, এই এদের শিক্ষক কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 20,000 শিক্ষা প্রতিষ্ঠান আছেন। এই 20,000 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে কিন্তু সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখনো দেয় নাই। তার মধ্যে শুধু নন এমপিও কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষকদেরকে 5,000 টাকা করে এবং কর্মচারীদেরকে 2,500 টাকা করে সরকার অনুদান দেওয়া হয়েছে। এখানেও সরকার আপনার ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাশাপাশি আমরা শুধু এইটুকু বলতে চাই, আমাদের সকল পেশার মানুষগুলো আজকে প্রত্যেকে মানবিক হওয়ার প্রশ্ন আসছে, এখন অমানবিকই হলে কিন্তু হবে না। আমাদের শ্রেয়া আপা অনেক কথাই বলেছেন, কিন্তু উনি যে জেন্ডার ইস্যুতে বলেছেন, উনি কিন্তু বারবারই বলেছেন মেয়ে মেয়ে মেয়ে। আমি কিন্তু মেয়ে মানুষকে, উনি কিন্তু মেয়েকে মেয়ে হিসেবেই দেখলেন, মানুষ হিসেবে দেখলেন না। উনি প্রায়ই বললেন মেয়ে মেয়ে, কিন্তু পুরুষ এবং মেয়ে আমি কিন্তু মানুষ হিসেবে দেখি। আজকে পারিবারিক যে নির্যাতন গুলো যদি হয়, আপনার পরিবারের কর্তার পাশাপাশি আমার মাই কিন্তু পরিবারের প্রধান দায়িত্বে থাকে। বিশেষভাবে মেয়েরা আমি দেখছি যে শাশুড়ি হাতে বেশি নির্যাতিত হয়। শাশুড়ি কিন্তু একজন মা, কিন্তু সে ছেলের বউকে তখন মেয়ের জায়গায় কিন্তু উনি জায়গা দিতে পারে না। এই জায়গাগুলো কিন্তু আমাদের, উনি যিনি কথা বলছেন উনি একজন মা, উনি একজন বধূ, কিন্তু উনি যখন ওনার মেয়েকে দেখেন একটা চোখে দেখেন, আবার ওনার পুত্র বধূকে যখন দেখেন সমাজে পরিবারে যেটা হয় এটা অন্য চোখে দেখেন। এই জায়গাগুলোতে কিন্তু এখানে এই পরিবর্তন আসতে হবে। আপনার একটা পুরুষের কথা আমরা বারবার বলছেন, আজকে আমরা পত্রিকায় তো দেখছি প্রতিনিয়ত পুরুষও কিন্তু নির্যাতিত হচ্ছে। আপনার এই যে আইনের অপপ্রয়োগও কিন্তু হচ্ছে, এটাও স্বীকার করার কোনো জো নাই। কিন্তু এই যে আপনি দেখেন যারা ধর্ষণের যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে তাদের মৃত্যুদণ্ডের ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন যাচ্ছে, অনেকে বলছে যে এটা অবশ্যই যুক্তি ছিল, অনেকের দাবি ছিল, আজকে এটা অপপ্রয়োগ হবে কিনা। এটা যদি অপপ্রয়োগ হয়ে যায় সমাজে, তাহলে এই সমাজ এই যে আপনার স্থিতিশীল সমাজটা অস্থিতিশীল হয়ে যাবে। এইটার প্রয়োগ নিয়েও কিন্তু প্রশ্ন আসছে, কিভাবে প্রয়োগ হবে। আপনি যে প্রশ্নগুলো করেন অনেক প্রশ্ন যৌক্তিক, আবার অনেক প্রশ্ন আছে তার একজন মানুষকে আপনার বোঝার জন্য, জানার জন্য কিছু প্রয়োজন, কিছু আপনার এভিডেন্স তো কিছু দরকার হবেই। এই এভিডেন্সের প্রয়োজনেও কিছু প্রশ্ন হয়তো করে। কিন্তু আমি আপনাকে বলি, আমি মানুষ হিসাবে দেখতে চাই, নারীকে নারী হিসাবে আমি দেখতে চাই না। আমি এবং নারী একজন মানুষ, পুরুষ একজন মানুষ। আল্লাহ মানে সমাজ আপনার ফিজিক্যাল কিছু জিনিসের মধ্যে পার্থক্য করে দিচ্ছেন, কাজের ক্ষেত্রে, গতির ক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু পার্থক্য করা হয় নাই। এই যে আমাদের নারীবাদী অনেক সংগঠনগুলো আছেন, আমি তাদের বিনয়ের সাথে বলবো যে শুধু নারীকে নিয়ে কথা বললে কিন্তু হবে না। এখন অনেক জায়গায় এই আপনার বিক্ষোভ হয়েছে, সমাবেশও হচ্ছে যে পুরুষরাও কিন্তু নির্যাতিত হচ্ছে। এই জায়গাগুলো তো ব্যালেন্স করতে হবে, ওই জায়গাগুলোতে আপনাদের কথা বলতে হবে। কিন্তু পুরুষরা কেন নির্যাতিত হবে? যে নারী দ্বারা পুরুষ নির্যাতিত হয়, তাইলে ওই নারীর কি ব্যবস্থা হওয়া উচিত? মৃত্যুদণ্ড কি শুধু পুরুষের ক্ষেত্রে হবে, নির্যাতনের ক্ষেত্রে হবে? এই প্রশ্নগুলো কিন্তু আসছে। আমাদের মোস্তাফিজুর বাবুল ভাই 90 এরশাদ বিরোধী আন্দোলনে তুখুর ছাত্র নেতা ছিলেন। আমরাও তার কর্মী হিসেবে, আমরা তখন ছাত্রলীগের নেতা হিসেবে এরশাদ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করছি। ওনাদের পেছনে আমরা দেখেছি ওনারও সংগ্রামী মানুষ। কিন্তু আজকে বিএনপির সহ সম্পাদক, উনি ওনার ট্র্যাক থেকে মোস্তাফিজুর রহমান বাবুল ভাই আজকে এখন বিএনপির সাথে, রাজনীতির সাথে জড়িত আছেন।
আমরা প্রত্যেককেই শুধু এটুকু বলতে চাই, আজকে সমাজে যে পরিবর্তনটা আসছে এটি সাংবাদিক শাহরিয়ার ভাই আছেন, আপনারা সমাজের দর্পণ, আপনাদের দ্বারা আপনারা সমাজকে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভূমিকা আছে। আবার এই সাংবাদিকরাই কিন্তু একজন মানুষকে অনেক কিছু মানে ভালো মানুষকে কিন্তু খারাপ করে ফেলতে পারে, আবার খারাপ মানুষকে কিন্তু ওনার এই মেসেজের কারণে, ওনার পত্রিকার নিউজের কারণে অনেক কিছু করে ফেলতে পারে। ওনাদের এখানে সাংবাদিকদেরও কিছু দায় আছে, যেটা হলো সমাজকে স্টেবল রাখার জন্য। সরকারকে শুধু সমালোচনা করবেন, শুধু সমালোচনার জায়গাটা না রেখে আপনার সরকারি কিছু কর্মকাণ্ড যেমন ভালো আছে, হ্যাঁ নিশ্চয়ই কিছু কাজ তো সরকার কিছু কাজ ভালো করেছে, কিছু কাজ তো অসঙ্গতি থাকেই। আপনার সরকার বিরোধী দল বলি আর সরকারি দল বলি, আমরা কিন্তু এখানে দেখেন, ওখানে যদি বলেন নারী পুরুষ, এখানে দেখেন সরকার এবং বিরোধী দল, এই জায়গাগুলোতে দেখেন আমাদের কিন্তু সমন্বয় হচ্ছে না। নারী এবং পুরুষের যখন সমন্বয় হচ্ছে না, এখানে জেন্ডার ইস্যুতে প্রবলেম হচ্ছে। আপনি দেখেন রাষ্ট্রীয় কাঠামোকে পরিবর্তন করার জন্য আমরা কিন্তু একসাথে কাজ করার ক্ষেত্রে সরকার এবং বিরোধী দল এখানেই কিন্তু বৈপরীত্য অবস্থার মধ্যে আছে। এখানে কিন্তু আপনার দেশটাকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে সরকারি বিরোধী দলকে কিন্তু একটা জায়গায় কাজ করার দরকার। এই একটা জায়গায় কাজ করতে না পারলে, আপনি যে নারী বৈষম্যের কথা বললেন, আপনি যে নারী নির্যাতনের কথা বললেন, আমি শুধু নারী নির্যাতন না, আপনার রাজনীতির কারণেও, রাজনৈতিক বৈষম্যের কারণে, সরকারি এবং বিরোধী দলের অনৈক্যের কারণেও আপনার আমাদের দেশে কিন্তু অস্থিতিশীলতা তৈরি হয়। এই অস্থিতিশীলতা তৈরি হলে নারী নির্যাতন সহ অনেক নির্যাতন বেড়ে যায়। জি বলেন। আমার একটা প্রশ্ন হচ্ছে, যেটা হচ্ছে যেহেতু আপনি পরিচয় দিলেন আপনি ছাত্রলীগের নেতা ছিলেন, হ্যাঁ, তো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, আমার একটা প্রশ্ন করতে খুব মনে চাচ্ছে, যেটা হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে আমাদের একজন দুর্নীতিবাজকে ধরা হয়েছে, তার 200টা ফ্ল্যাট, হাজার হাজার কোটি টাকার মালিক সে। এই যে আপনারা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা ছিলেন, আপনাদের যৌবনের শ্রেষ্ঠ সময় এই দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে ব্যয় করেছেন, এই যে দুর্নীতিগুলো হচ্ছে এই ব্যাপারে কি বলবেন? অবশ্যই খুবই দুঃখজনক। আজকে আমরা এটা কখনোই আশা করি না। আপনি যেটা বলেন এটা ছাত্রলীগের দায়, হয়তো আপনি বলতে পারেন এই লোকটা হয়তো ছাত্রলীগ করেছে, কিন্তু প্রশ্ন হলো শিক্ষা, শান্তি, প্রগতি। ছাত্রলীগ একটা আদর্শের ভিত্তিতে সংগঠন, কিন্তু যেই ছাত্রলীগ করা ছেলেটা যদি অন্যায় করে, এটা ছাত্রলীগের এই দায়টা কিন্তু ছাত্রলীগের না। রাজনীতির কারণে অনেকেই বলা হয় এটা ছাত্রলীগ। একজন সন্ত্রাসী, একজন খারাপ লোক, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছে যে একজন তাকে কিন্তু সন্ত্রাসীকে, খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে। ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি, ছাত্রদল, এইভাবে আমরা রাজনীতির লেবাস তৈরি করার ক্ষেত্রে, রং তৈরি করার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করি। আসলে কিন্তু একজন সন্ত্রাসী এই 200টা প্লাট, আপনি বলেন আমরা ছাত্রলীগ, আপনি মানে ভাই আমি ওইটা বলতে চাচ্ছি, সে ছাত্রলীগ করে বা কি, আমি ওইটা বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি যেহেতু আপনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, এই যে একের পর এক দুর্নীতি ধরা পড়তেছে, বাংলাদেশে তো অনেক গোয়েন্দা সংস্থাগুলো আছে, ওরা কি করে? আমরা এটাই বলছি রূপকদা, এটাই বলছি। এই যে আমার পাশেও ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান আবুল ভাই, ওনাদেরকেও আমরা আদর্শ একসময় মনে করছি বা করি, এইরকম অনেকে আছেন, এমনি অনেক তৈরি আছে। আমরা খুবই দুঃখজনক একজন ছাত্র নেতা বা একটা সংগঠন করা লোকের এইরকম দুর্নীতির সাথে জড়িত হবে, সে নেতা হলো কিভাবে, এই প্রশ্ন কিন্তু এখন আছে। এই প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আছে। আজকে যারা আমরা ত্যাগ করছি, রক্ত শ্রম দিচ্ছি, রাউফুর, বসুনিয়া, ফাত্তা, নূর হোসেন, সেলিম দরালের রক্তে রঞ্জিত যে স্বদেশ ভূমি, এই স্বদেশ ভূমিতে এটা হইতে পারে না। আমরা যখন ছাত্রলীগ করছি, আমরা চিন্তা করছি এই দেশটা কি নিয়ে, শেখ হাসিনা বঙ্গবন্ধুকে কিভাবে, আমরা এই বঙ্গবন্ধুকে বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করা যায়। আজকে যারা এই কাজগুলো করেছে অনতবিলম্বে, আমি শুধু এইটুকুই বলতে চাই রূপকদা, এই 20টা বাড়ি তো স্যার একদিনে করে নাই, 20টা বাড়ি রেজিস্ট্রেশন করতেও 20 দিন তার যাইতে হয়েছে। 200 বাড়ি, এই 200 বাড়ি রেজিস্ট্রেশন করতে নিশ্চয়ই 200 দিন না হোক 1 মাস তার লাগা আছে। প্রতিদিন তো আর একটা করে হয়তো করে নাই, মানে হয়তো সময় লাগছে। আমার প্রশ্ন হলো আমাদের এই তদন্ত গোয়েন্দা সংস্থা বলেন, অন্যান্য সংস্থাগুলো আছেন, এই জায়গাগুলোতে আরো কঠিন ভূমিকা পালন দরকার। আরেকটা কথা আমি বলতে চাই, ছাত্র অনেকের ব্যাপারে আমরা যখন ছাত্র বিভিন্ন দায়িত্বে যখন চলে আসে মানুষগুলো, তখন তার বিরুদ্ধে কিন্তু আপনারাও পত্রিকা নিউজ করেন, আপনারা এই অনুসন্ধানী নিউজ করেন। কিন্তু প্রশ্ন হইলো আজকে যারা দল করেন, আমরাও তো দল করছি, আমাদের রক্ত এই ঢাকার রাজপথে অনেক রক্ত আছে, আমার মাথায়ও অনেকগুলো সেলাই আছে। বাবুল ভাই আমাকে হয়তো, আমি জানি না আমাকে ওইভাবে চিনতে পারছেন কিনা, প্রতির আন্দোলন সংগ্রামে আমি ছিলাম। কিন্তু আজকে যখন একজন নেতা তৈরি হয়ে যায়, তখন কমিটিতে হওয়ার পরে আপনারা কিন্তু খুঁজ দেন যে এই লোকটা এই সংগঠন করতো না, হয়তো অন্য জায়গায় ছিল। কিন্তু আমার প্রশ্ন, আমার দলের কাছে আমার প্রশ্ন, যে এই লোকটাকে আপনারা দায়িত্ব দিবেন, নিশ্চয়ই এখন আর সেই সুযোগটা নাই। আপনি যদি বলি যে এই দলটা ভাই চলে আসছে হাইব্রিড অমুক সমুক, এই বলার কিন্তু আর সময় সুযোগটা নাই। পেশাজীবী সমন্বয় পরিষদের পক্ষে আমি শুধু এইটুকু বলবো, এখানে মিতা আছে, মিতা যুব মহিলা লীগের নেত্রী, সেও রাজপথের কর্মী,
সে রাজপথে আন্দোলন সংগ্রামে সেও ছিল। মিতা যুব মহিলা অর্গানাইজিং সেক্রেটারিও ছিল। আমি তাকে খুব ভালোভাবে চিনি, কারণ এই মানুষগুলো, মিতা আজকে আসছে, আমি ধন্যবাদ জানাই। আমি শুধু এইটুকু বলতে চাই, যারা নেতৃত্ব দিবে একজন ভালো মানুষগুলো খুঁজে বের করা দরকার, যেখানেই হোক। আজকে ভালো মানুষগুলোর জায়গা নাই দলে, আজকে ভালো মানুষগুলো কোথায়, দল খুঁজে না, এই দলটাকে খুঁজে দরকার। আপনাকে বলি, আমরা শিক্ষকদের সাথে কাজ করি, আমরা বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড, দুইটা ট্রাস্ট আছে, মাননীয় প্রধানমন্ত্রী এটা ইয়ে করেছেন। আমি কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডের 3বার মেম্বার ছিলাম। আমাদের জন্য 2009 থেকে কিন্তু এটার সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো সত্য, একজন মানুষ 4বার তাকে ওখানে দেওয়া হয়েছে। 5 লক্ষ শিক্ষকের মধ্যে কি আর দ্বিতীয় কোনো লোক কি আমরা খুঁজে পেলাম না? আওয়ামী লীগ করে আমরা কি অন্য দল করেছি? এই প্রশ্ন কিন্তু আছে, এই কষ্ট কিন্তু আছে। তারপরে আমি বলবো, দেশটা অনেক এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকার, বিরোধী দল, জেন্ডার ইস্যু, নারী পুরুষ সবাই মিলে আমার মনে হয় দেশটাকে এগিয়ে না নিয়ে গেলে, আমার মনে হয় শেখ হাসিনার স্বপ্নে, বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কোনো ক্রমে সম্ভব হবে না। এখানে আমি বাবুল ভাই, সরকার এবং বিরোধী দলের এখানেও একটা কিন্তু আমরা যদি সমন্বয় না থাকে, নির্যাতন কিন্তু বাড়বে। এটা অন্য ধরনের নির্যাতন, এই নির্যাতনগুলো কিন্তু বাড়তেই থাকবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনার সময় আসছে বোঝার, দৃশ্যমান কাজ করার। একটা লোকের 300 বাড়ি থাকবে, 2000 কোটি টাকা থাকবে। আমার কথা হলো 2000 কোটি টাকা সে কিভাবে তৈরি করলো? আপনার এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এইটাও হইতে পারে যে একটা সরকারকে ই করার জন্য এই বিষয়গুলো কিন্তু অনতিবিলম্বেই এইটা খুঁজে বের করা দরকার, কারা কারা এটার সাথে জড়িত। আমরাও ছাত্রলীগ করেছি ভাই, আমাদের জীবনেও যৌবনে অনেক রক্ত দিয়েছি। আমরা কিন্তু কিছুই পাই না, আমরা কিন্তু বলি না পাইতে হবে। একটা দল করি, কোনোদিন আমরা চাই না, কিন্তু আমার দলটা সঠিকভাবে থাকুক, আমার দলটা ভালো মানুষ নিয়ে চলুক, যারা মননশীল মানুষ, যারা আদর্শ ধারণ করে, বঙ্গবন্ধুকে ধারণ করে মনে প্রাণে, ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, আজকে তারা বিভিন্ন দায়িত্বে আসুক। আজকে যুবলীগের কমিটি আসছে, কমিটি নিয়ে কথা হচ্ছে। আমার প্রশ্ন হলে কেন কথা হবে? কেন 2004 5 জন লোকের কারণে আজকে এই যুবলীগের প্রেসিডেন্ট সদস্য নিয়ে পত্রিকা আসছে, অনেকগুলো কথা আসছে। কেন কথা আসবে? এই তদন্ত সংস্থা, এই গোয়েন্দা সংস্থাগুলো কি কাজ করে? এই যে এই জায়গাগুলো, এই প্রশ্ন কিন্তু সকলের। আমরা যারা এই দলটা করি, আমরা শেখ হাসিনাকে নিরাপদ রাখতে চাই। আজকে আমাদের প্রিয় নেত্রীর আশেপাশে যারা আছেন, তাদের জন্য আমার নেত্রী নিরাপদ কিনা, এই প্রশ্ন কিন্তু আমি রেখে গেলাম আজকে। যারা বিভিন্ন দল থেকে এসে দলের সাথে জড়িত হয়, তারা কিভাবে আমার নেত্রীকে নিরাপদে রাখবে? এই দলের সাথে যারা জড়িত আছে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা এমপি মন্ত্রী হওয়ার পরে, আপনাদের এমপি মন্ত্রী অনেকে হওয়ার পরে আপনাদের 14 গোষ্ঠীর মধ্যে কিছু করতে হয় না। আবার বাংলাদেশে এমন লোক আছেন 6 বারের এমপি, রূপক দা 6 বারের এমপি, এখনো কামলাগিরি করে, কোর্টে যে কামলাগিরি করে খায়। এরকম বাংলাদেশে অনেক এমপি আছে, রূপক দা, টিন শেড বাড়ি, আপনার কোনো কিছুই জীবনে নাই। কিন্তু আপনার এই মানুষগুলোকে আগে নিয়ে আসতে হবে। আপনার এমপিদেরকে 4 বার 5 বার যারা এমপি হন, মানুষের পাশে যান, তাদেরকে আপনারা জায়গা দেন। দলটা করতে যে দেই দলে করুক, আমার কোনো আপত্তি নাই। আজকে পেশাজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা এইটুকুই বলতে চাই, দেশটা সুন্দর চলুক। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটা বিশ্বের দরবারে, এই দেশ অনেকভাবে এগিয়ে যাচ্ছে। আমরা চাই এই দেশটা এগিয়ে যাক। এই ক্ষেত্রে মোস্তাফিজুর বাবুল ভাই কথা এখনো বলে নাই, উনি অনেক চমৎকার করে কথা বলবেন। তাদের কাছেও প্রত্যাশা যে আপনারা সমালোচনার জায়গাটা না যে আসেন, সরকারি দল বিরোধী দল একসাথে বসে আপনারা কাজ করতে পারেন কিনা। আপনি একজন মোস্তাফিজ বাবুল ভাই, আপনি একজন সৃজনশীল মানুষ, আপনি ছাত্র ইউনিয়ন করতেন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন, আপনারা অনেক মেধাবী ছাত্র নেতা ছিলেন, আপনাদের পেছনে লাখ লাখ তরুণ যুবক যৌবন দিয়েছে। আপনারা সেই জায়গাগুলোতে আপনারা আসেন, একসাথে কাজ করেন। আর সরকার এবং বিরোধী দল মিলে কাজ করলে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আমরা পৃথিবীর বুকে একটা জাতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব। দাদা আমি একটু কথা বলতে চাই। আমরা আসবো, আমরা আবার আপনার কাছে আসবো। আপনার যে উনি যে কথাগুলো বলছেন, আপনি তখন উত্তরটা দিবেন। আমি যাব, আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা, বিএনপি কেন্দ্রীয় সহ সম্পাদক মুস্তাফিজুর বাবুল ভাই। বাবুল ভাই, আমরা যে কথাগুলো নিয়ে আজকে বলছি, বিশেষ করে নারী নির্যাতন, নারী ধর্ষণ, সাথে সাথে যে জিনিসটা হচ্ছে যে বেকার সমস্যা, বাংলাদেশে একটা মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। কোভিড-19 এর সময় হাজার হাজার মানুষ বেকার হয়ে গেছেন। আমরা জানি যে একটা সময় 22% মানুষ দরিদ্র সীমার নিচে বলা হতো, এখন কিন্তু এটা ডাবল হয়ে গেছে, 44-এর উপরে চলে গেছে। আপনি কি বলবেন?
একটু আনমিট করতে হবে বাউল ভাই। ধন্যবাদ রূপক দা, ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য। একই সাথে আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা বাংলাদেশে এবং বিদেশে বসে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দাদা, আমাদের নারী নেত্রী উনি বলেছেন আমাদের এরশাদ বিরোধী আন্দোলনের আমার সহকর্মী মোহাম্মদ আলী চৌধুরী ভাই উনিও বলেছেন। এটা ঠিক যে আমরা একটা খারাপ সময় পার করছি, একটা খারাপ সময়ের মধ্যে আমরা আছি, একটা সংকট কালের মধ্যে আমরা আছি। বাংলাদেশে সাম্প্রতিক কালে নারী নির্যাতন, শিশু নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, শিশুর প্রতি সহিংসতা বাংলাদেশে সাম্প্রতিক কালে বহু গুণে বেড়ে গেছে, এটা কেউই অস্বীকার করবেন না। আসলে আপনার এই অনুষ্ঠানে এসে আমি বারবারই একটা কথা বলতে চাই যে কিছু কিছু ইস্যু আছে যেই সব ইস্যুতে আপনার বাক বিতণ্ডা না করা ভালো। আজকে মোহাম্মদ আলী চৌধুরী ভাই উনি চমৎকার ভাবে বলেছেন যে যারা সরকারে আছেন, যারা বিরোধী দল আছেন, নানা ইস্যুতে, নানা জাতীয় ইস্যুতে, নানা সামাজিক ইস্যুতে আমাদের মধ্যে সমঝোতা দরকার, ঐক্য দরকার। আমাদের জাতির এটাই দুর্ভাগ্য যে আগামী বছর আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব। এই 50 বছর কালেও, এই 50 বছর আমরা পার করছি, এই 50 বছরেও আমরা নানা গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে, নানা গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে আমরা সরকারি দল, বিরোধী দল আমরা একসাথে বসে আলাপ আলোচনা করে আমরা ঐক্যমতে আমরা পৌঁছতে পারি নাই। আমরা প্রতিহিংসা রাজনীতির মধ্যেই আমরা আছি, অসুস্থ ধারার মধ্যেই আমরা আছি, এবং আমি বলি যে নষ্ট রাজনীতির মধ্যেই আমরা আছি। এই নষ্ট রাজনীতির ধারা থেকে, অসুস্থ রাজনীতির ধারা থেকে, প্রতিহিংসার রাজনীতির ধারা থেকে বের হতে না পারলে আমাদের দেশকে, আমাদের জাতিকে এই বর্তমানে যে নানা সামাজিক অনাচারের মধ্যে আমরা আছি, এই সামাজিক অনাচার থেকে আমাদের দেশকে, আমাদের সমাজকে রক্ষা করা সম্ভব না। দর্শনের বিরুদ্ধে আমাদের নারী নেত্রী অনেকগুলো যৌক্তিক কথা উত্থাপন করেছেন। উনি সর্বশেষ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে যে আইন সংসদে আপনার গৃহীত হয়েছে, সে আইনের প্রসঙ্গ তুলে উনি বলেছেন, ওনার সাথে আমি একমত, যে আইনের প্রয়োগটা খুবই জরুরি। আইনের ফাঁক ফোকর দিয়ে যেন কেউ বের হয়ে যাওয়ার সুযোগ না পায়, সেটা নিশ্চিত করা খুবই জরুরি। আমাদের দেশে অতীতেও আইন ছিল, এখনো আইন আছে, কিন্তু আইনের সর্বোচ্চ প্রয়োগ এবং
সকলের জন্য আইনের প্রয়োগ, সবাই যেন আইনের কাছ থেকে সুবিচার পায় সেটা নিশ্চিত করা, সেই জায়গাটায় আমরা পৌঁছতে পারছি না। আজকে সাম্প্রতিককালে ধর্ষণের যে ঘটনাগুলো বাংলাদেশে সংঘটিত হয়েছে, যে ঘটনাগুলো বাংলাদেশের মানুষকে আপনার নাড়া দিয়েছে, সেটা সিলেটের ঘটনাই হোক, বেগমগঞ্জের ঘটনাই হোক, কিংবা বান্দরবনের ঘটনাই হোক, আরো অসংখ্য ঘটনা আমাদেরকে, আমাদের সমাজকে আপনার নাড়িয়ে দিয়েছে। গোটা গোটা সমাজেই আপনার একটা বাদ প্রতিবাদ সংগঠিত হয়েছে। আজকে এই যে সারা দেশে নারী ধর্ষণের শিকার হচ্ছে, শিশু ধর্ষণের শিকার হচ্ছে, এবং এই ধর্ষণের হাত থেকে 4 বছরের শিশু এবং 74 বছরের বৃদ্ধা কেউই কিন্তু নিরাপদ না, রেহাই পাচ্ছে না। আজকে অধিকাংশ ক্ষেত্রে এটা কেবল দোষারোপ করার জন্য আমি বলছি না, যে আমাদের সমাজপতিদের মদত ছাড়া যারা সমাজ পরিচালনা করেন, সমাজে যারা কর্তৃত্ব করেন, সমাজে যারা নেতৃত্ব দেন, রাষ্ট্র যারা পরিচালনা করেন, সরকার যারা পরিচালনা করেন, সরকারি দল, সরকারে যারা বসে আছেন, তাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত ছাড়া আমাদের সমাজে একের পর এক এই দুষ্কর্মগুলো সংগঠিত হতে পারে না। এবং সে কারণেই আজকে এটা ঠিক আমাদের নারী নেত্রী বলেছেন যে আমাদের সমাজে একটা সামাজিক অবক্ষয় আমরা লক্ষ্য করছি, নৈতিকতার অবক্ষয় আমরা লক্ষ্য করছি, মূল্যবোধের অবক্ষয় আমরা লক্ষ্য করছি। সামাজিক মূল্যবোধ, নৈতিকতার আপনার নৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধের অভাব আমরা সর্বক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। যেই সমাজে আজকে সামাজিক মূল্যবোধের অভাব আপনার লক্ষ্য করা যাবে, যেই সমাজে নৈতিক মূল্যবোধ থাকবে না, ধর্মীয় মূল্যবোধের অভাব পরিলক্ষিত হবে, সেই সমাজে একের পর এক নানা দুষ্কর্ম, নানা সমাজ বিরোধী কর্মকাণ্ড একের পর এক সংগঠিত হবে। কাজেই আজকে দরকার হচ্ছে, আজকে প্রয়োজন হচ্ছে আমাদের সমাজকে এই দুষ্কর্মের হাত থেকে রক্ষা করবার জন্য, আমাদের মা বোনদের তাদের ইজ্জত, তাদের সম্ভ্রমকে এই দুর্বৃত্তদের ছোবল থেকে রক্ষা করবার জন্য, এবং আমাদের সমাজকে শিশুর জন্য, নারীর জন্য, আমাদের সকলের জন্য নিরাপদ করবার জন্য, কেবল নারীর প্রশ্ন না, আজকে মানুষের প্রশ্ন। আজকে নারী পুরুষ নির্বিশেষে আমাদের এই দেশকে, আমাদের এই সমাজকে নিরাপদ করবার জন্য, ঘরে, কেবল ঘরে না, ঘরে বাইরে সর্বক্ষেত্রে আমাদের মানুষকে, নারী পুরুষ নির্বিশেষে সকলকে নিরাপদ করবার জন্য যারা সরকারে আছেন, আমরা যারা সরকারের বাইরে আছি, আমাদের সকলকে একযোগে একসাথে আমাদের দায়িত্ব পালন করবার কোনো বিকল্প নাই। সেই ক্ষেত্রে আমার প্রিয় সহকর্মী মোহাম্মদ আলী চৌধুরী ভাই, উনি বলেছেন যে আমরা একসাথে এরশাদ বিরোধী সংগ্রাম করেছিলাম। মোহাম্মদ আলী চৌধুরী ভাই, আপনি অনেক সত্য কথা অকপটে স্বীকার করে গেছেন। ছাত্রলীগের একজন সাবেক কর্মী হিসেবে অনেক সত্য কথা অকপটে আপনি স্বীকার করে গেছেন। আপনাকে আমি অশেষ ধন্যবাদ দিই। সকলে আপনার স্বীকার করেন না, সকলের স্বীকার করবার সাহস নেই, বাট আপনি দুঃসাহস দেখিয়েছেন। আজকে আমরা যে লক্ষ্য সামনে নিয়ে একসাথে 1982 থেকে 1990 সন পর্যন্ত এরশাদ বিরোধী সংগ্রামে আমরা সামিল হয়েছিলাম, এই যে সামনে ডিসেম্বর মাসের 6 তারিখ হচ্ছে
স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের মাস। এই যে আপনার নভেম্বর মাস, আগামী 27শে নভেম্বর হচ্ছে ডাক্তার মিলনের শাহাদাত বরণের দিন, তাই তো? আজকে 82 থেকে 90 অসংখ্য শহীদের আত্মদানের মধ্য দিয়ে মোহাম্মদ আলী ভাই আপনার মনে আছে, সেলিম দেলোয়ারের কথা আপনার মনে আছে, রাউফুন বসুনিয়ার কথা মনে আছে, শাহজাহান সিরাজের কথা আপনার মনে আছে, আপনার জেহাদের কথা আপনার মনে আছে। অসংখ্য শহীদের আত্মদানের মধ্য দিয়েই কিন্তু আপনার 90 সর্বদলীয় ছাত্রকে নেতৃত্বে ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করে এই বাংলাদেশের মাটিতে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটিয়ে আমরা কিন্তু গণতন্ত্রে উত্তরণের একটা সুযোগ আমরা কিন্তু আপনার তৈরি করেছিলাম। 1991 সনে আপনার বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নির্বাচনের মধ্য দিয়েই একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার কায়েম হয়েছিল। তার পরের ইতিহাস আমাদের সবারই জানা আছে। আমি আমার আলোচনাটা সংক্ষেপ করে ফেলতে চাই। মোহাম্মদ আলী চৌধুরী ভাই, 2014 নির্বাচনটা আমাদের নিশ্চয় মনে আছে। আমাদের সাম্প্রতিক 2018-তে যে নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনও আমাদের মনে আছে। এই গত 12 তারিখ ঢাকা উত্তরে যে উপনির্বাচন হয়ে গেল সেটা আমাদের মনে আছে। ডেমরাতে যে নির্বাচন হয়েছে সেটা মনে আছে। সিরাজগঞ্জে যে নির্বাচন হয়েছে সেটা আমাদের মনে আছে। এর আগে আপনার নওগাঁতে নির্বাচন হয়েছে, পাবনাতে উপনির্বাচন হয়েছে, আমাদের মনে আছে। মোহাম্মদ আলী ভাই, গত 2018 30শে ডিসেম্বরে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, 2014-তে আমাদের দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই। বাংলাদেশে 153-154টা আসনে ভোট হয়নি, বিনা ভোটে 153-154 আসনে এমপি নির্বাচিত হয়েছে। আমাদের দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। আবার আপনি বলবেন যে 1996 সনের 15ই ফেব্রুয়ারিতে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেটা আপনি বলবেন। 15ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে সেই নির্বাচনের পরে যে সংসদ গঠিত হয়েছিল, সেই সংসদে বসেই কিন্তু আপনার ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে আপনার ওই সংসদে বসে তত্ত্বাবধায়ক সরকারি বিল পাস করে সংসদকে বাতিল করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত করে 1996 সনের জুন মাসে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নির্বাচনের পরে 2001 সনে আবার তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 96 আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, 2001-এ আপনার বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, 2008-এ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে, 2006 প্রশ্ন উত্থাপিত হয়েছে। আপনার সেই প্রশ্নগুলো সকল প্রশ্ন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ বিএনপির আছে বলে আমিও মনে করি না। তারপর 2008-এ মইনু আহমেদ ফখরুদ্দিনের আপনার সেই সরকারের আমলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে এবং সেই নির্বাচনে বিএনপি 30টি আপনার আসনে বিএনপি জয়লাভ করেছে। বাকি 270টি আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট তারা জয়লাভ করেছে। আমি সেই নির্বাচন নিয়েও আমি কোনো বিতর্কে জড়াতে চাই না আজকে। বাট 2014-র আগে যেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 1996-এর আগে 94 থেকে 96 এই 2 বছর কালে লাগাতার আপনার 2 বছর কালে 173 দিন হরতাল করেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনার ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে সন্নিবেশিত হয়েছে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 2014-র আগে বাতিল হয়ে গেল। বাতিল হওয়ার পরে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা আপনার চালু করলেন আপনার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং 2014-তে আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচন না করবার সিদ্ধান্ত নিলাম। নির্বাচন আমরা করলাম না। আমরা আশা করেছিলাম যে 2014-তে আপনার আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচন আগে বলেছিলেন যে এই নির্বাচনটা হচ্ছে নিয়ম রক্ষা নির্বাচন এবং এই নির্বাচনের পরে সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নিয়ম রক্ষা নির্বাচনটা কিন্তু টানা 5 বছর কিন্তু সেই সংসদ কিন্তু উনি বহাল রেখেছেন এবং কিন্তু সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে কিন্তু আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। 2018-র 30শে ডিসেম্বরের নির্বাচনটাও কিন্তু আমরা আলাপ আলোচনা করে আপনার আওয়ামী লীগ সভানেত্রীর সাথে পরপর 2 বার সংলাপে অংশগ্রহণ করে আমরা জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপে অংশগ্রহণ করে আমরা কিন্তু আমরা এই
জিনিসগুলো জানি, এই জিনিসগুলো আমরা আসলে একটু সংক্ষিপ্ত করতে হবে। আমরা বর্তমান প্রেক্ষাপটে কথা বলতে যাচ্ছি। আমি দাদা আমি একেবারেই শেষ করছি। আমি আপনার 2018 সেই নির্বাচনেও আমরা অংশগ্রহণ করলাম, কিন্তু ফাইনালি সেই নির্বাচন 2018 30 ডিসেম্বরের সেই নির্বাচনটা আমরা বলি যে 29 ডিসেম্বর রাতের বেলায় আপনার আপনার সম্পন্ন হয়ে গেছে। এবং সেই নির্বাচনে আমি একজন প্রার্থীও ছিলাম, এবং আমার নির্বাচনী আসন জামালপুর 3, এই আসনে আমাকে ভোট দেওয়া হয়েছে মাত্র 4600। আমার প্রতিদ্বন্দ্বী জনাব মির্জা আজম ভোট নিয়েছেন 3,86,000। এই কথাগুলো আমি আগেও বলেছি। আমি মোহাম্মদ আলী চৌধুরী ভাইকে আমি বলছি, আমি বিনয়ের সাথে বলছি যে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমরা টানা লড়াই করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, আত্মাহুতি দিয়েছি। আমাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এবং যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব আগামী বছর, 50 বছর পূর্তি পালন করব, সেই স্বাধীনতার পেছনেও কিন্তু মূল চেতনা ছিল গণতন্ত্র। স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র, 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের মূল চেতনা গণতন্ত্র। আজকে দুর্ভাগ্যজনক ভাবে এটি সত্য যে আজকে স্বাধীনতার 49 বছর পরে বাংলাদেশে গণতন্ত্রের লেশ মাত্র নাই, জবাবদিহিতা নাই, দায়বদ্ধতা নাই। আজকে প্রতিহিংসা রাজনীতির মধ্যে আমরা আছি, আমরা নির্মূলের রাজনীতির মধ্যে আমরা আছি, বিনাশের রাজনীতির মধ্যে আমরা আছি। আজকে করোনা ইস্যুতে আমরা আহ্বান জানিয়ে বলেছিলাম যে বাংলাদেশে করোনা পরিস্থিতিকে মোকাবেলা করবার জন্য আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে আমরা একসাথে বসে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, সচেতন করে, সতর্ক করে আমরা করোনা মোকাবেলা করবার একটি পন্থা আমরা উদ্ভাবন করতে পারি। আমরা বলেছিলাম সরকারের পক্ষ থেকে কিন্তু যারা সরকারে আছেন, যারা দেশ পরিচালনা করছেন, দায়িত্ব তাদের বেশি, এটা অস্বীকার করবার কোনো জো নাই, কিন্তু সরকারে যারা আছেন তারা কিন্তু সেই তাগিদ অনুভব করে নাই। আমি আগে বলেছিলাম যে ভারতের সরকার বিরোধী দল সবাই মিলে একসাথে বসে করোনা পরিস্থিতি মোকাবেলা করবার জন্য তারা কর্মপন্থা বের করেছে। বাংলাদেশে আমরা পারি নাই, বাংলাদেশে কোনো ইস্যুতেই আমরা পারি না। আমরা করোনা ইস্যুতে পারি না, দুর্নীতি মোকাবেলা ইস্যুতে আমরা পারি না, আমরা আপনার সামাজিক অনাচার ইস্যুতে পারি না, খুন জখম দর্শন ইস্যুতে আমরা পারি না, এবং জাতীয় যে রাজনৈতিক ইস্যু আছে কিংবা জাতির যারা অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে সেই সব ইস্যুতেও আমরা পারি না। আমরা একসাথে বসে আলাপ আলোচনা করে দেশকে রক্ষা করবার জন্য, জনগণকে রক্ষা করবার জন্য, দেশের স্বার্থ, জনগণের স্বার্থকে সর্বাগ্রে বিবেচনা করে আমরা কিন্তু পারি না। আজকে এটা ঠিক যে বাংলাদেশে আজকে আপনার করোনা পরিস্থিতি নিয়ে আপনি শুরুতেই বলেছেন, দিনে দিনে বাংলাদেশে আপনার করোনা মৃত্যুর সংখ্যা বাড়ছে, করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে। করোনার সেকেন্ড ওয়েভ, দ্বিতীয় ঢেউ আজকে আপনার সারা দুনিয়াকে আপনার লন্ডভন্ড করে দিচ্ছে। আপনার সারা দুনিয়াতে আজকে করোনার দ্বিতীয় ঢেউ সুনামির মতো আজকে আসতে পড়ছে। আমরা আজকে আমেরিকায় আপনার ইউরোপে আপনি বলছেন, আজকে বাংলাদেশেও আজকে করোনায় আক্রান্তের সংখ্যা, করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। আজকে বাংলাদেশকেও সতর্ক হতে হবে, এবং সামনে বিগত দিনের অভিজ্ঞতাগুলোকে সামনে নিয়ে আমাদের এয়ারপোর্টে আমাদের করণীয় কি, মানুষকে সতর্ক করা, সচেতন করা, মাস্ক পরানো, মাস্ক পরতে বাধ্য করা, এবং টেস্টের সংখ্যা বৃদ্ধি করা, এবং চিকিৎসা নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, যে দুর্নীতি হয়েছে, সামনের দিনের জন্য আপনার করোনার চিকিৎসা নিয়ে, হাসপাতাল নিয়ে, টেস্ট নিয়ে কোনো কেলেঙ্কারি না হয়, কোনো কেলেঙ্কারির কথা শুনতে না হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া, যথাযথ পদক্ষেপ নেওয়া, এই সবই কিন্তু জরুরি। আজকে বিদেশ ফেরত এবং বিদেশগামী আপনার বাহরাইনগামী কিংবা মধ্যপ্রাচ্যগামী আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বিদেশ ফেরত যেতে চান, যার কর্মস্থলে ফিরতে চান, এবং বিদেশে যারা বসে আছেন দেশে ফেরার জন্য, তারা কেবলমাত্র টিকিট জোগাড় করতে না পারার কারণে, কেবলমাত্র ফ্লাইটের সংস্থান করতে না পারার কারণে আজকে বিদেশ আপনার যেতে পারছেন না, এবং বিদেশ থেকে দেশেও ফিরতে পারছেন না। প্রতিদিনই শুনি যে টিকিটের সংকট, প্রতিদিনই শুনি যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসার মেয়াদ বাড়ানো যাচ্ছে না। আজকে বলতে চাই যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে যিনি বসে আছেন, সরকারের প্রধানমন্ত্রী, তিনি উদ্যোগ গ্রহণ না করলে
যারা বিদেশ আপনার ফেরত যেতে চান, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসার মেয়াদ বাড়াতে চান, যারা বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসতে চান, যারা ফ্লাইটের অপেক্ষায় আছেন, যারা টিকেটের অপেক্ষায় আছেন, আজকে সর্বোচ্চ পর্যায় থেকে কেবলমাত্র পররাষ্ট্রমন্ত্রীর উপর ভরসা করলে হবে না, কেবলমাত্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপর ভরসা করলে হবে না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিয়েছে। কাজেই আজকে বাংলাদেশে কোনো কিছুই হয় না। বাংলাদেশের সরকারের প্রধান আজকে আপনার প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত উদ্যোগ না নেন, যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ না করেন, ততক্ষণ পর্যন্ত করোনা সংকট মোকাবেলায়ও কিছু হয় না। আজকে টেস্ট কেলেঙ্কারির সাথে যারা জড়িত তারা গ্রেফতার হন না, দুর্নীতির সাথে যারা জড়িত তারা গ্রেফতার হন না, ধর্ষণের সাথে যারা জড়িত তারা গ্রেফতার হন না। কাজেই আজকে ওনাকেই উদ্যোগ গ্রহণ করতে হবে, ওনাকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই যারা বিদেশগামী আমাদের ভাইদের যে দুঃখ দুর্দশা আহাজারি, তাদেরকে রক্ষা করবার জন্য, তাদেরকে বিদেশ ফেরত পাঠাবার জন্য, এবং বিদেশে যারা বসে আছে বাংলাদেশে আপনার দেশে আপনার ফিরে আসার জন্য, তাদের জন্য আজকে প্রয়োজনীয় ব্যবস্থা, প্রয়োজনীয় পদক্ষেপ আজকে গ্রহণ করতে হবে। আজকে যেটা শেষ লাইনে যেটা বলতে চাই, মোহাম্মদ আলী ভাইয়ের সাথে সুর মিলিয়ে আমি বলতে চাই, মোহাম্মদ আলী ভাইয়ের সাথে আমি যেটা শেষ কথা বলতে চাই যে আসলে সবাই মিলে আলাপ আলোচনা করে আপনার জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের সামনে কোন বিকল্প এই দেশের সামনে, জাতির সামনে আছে বলে আমিও মনে করি না। ওনার সাথে আমি একমত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বল ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাব, আমাদের সাথে আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আদিবা আঞ্জুম মিতা আপা আছেন। মিতা আপা, আপনি শুনলেন আমাদের আজকে অতিথিরা যেটা বক্তব্য রেখেছেন, বিশেষ করে নারী নির্যাতন, তারপরে বেকার সমস্যা, পরিশেষে যে মুসলিম বাউল ভাই অনেক প্রশ্ন রেখেছেন। কি বলবেন? একটু আনমিট করতে হবে মিতা আপা। ধন্যবাদ আজকের প্রবাস দর্পণে আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং সেই সঙ্গে আমি আজকে এই শাহরিয়ার ভাই, তারপরে আমাদের বাউল ভাই অনেক বক্তব্য দিলেন, মানিক ভাই এবং আমাদের সঞ্চালক রূপক ভাই, সবাইকে আমার মজুবুর সালাম। আসলে দেশের যে পরিস্থিতি, আসলে করোনার কারণে এখন সবাই বলতে গেলে স্কুল কলেজ সব বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরো বন্ধ, যার ফলে দেখা যাচ্ছে ছেলে মেয়েদের কোনো কাজকর্ম নাই। গ্রামগঞ্জে গেলে দেখা যায় তারা কোনো করোনার কোনো ফিলিংসও নাই, তারা মাস্কও ব্যবহার করে না, মানে করোনা নাইও, সেখানে করোনা আসলে নাই। আজ পর্যন্ত গ্রামের কাউ দেখা যায়নি যে কেউ কোনো অসুস্থ হয়েছে বা মারা গেছে। এটা একটা বিরাট একটা আমাদের জন্য ভালো একটা দিক, যে গ্রামে আমরা এখন পর্যন্ত কোনো প্রাদুর্ভাব দেখিনি। যার জন্য সেখানকার ছেলে বয়স্ক মানুষ সবাই কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল নর্মাল লাইফ লিড করে। আমি প্রায় যাই, দেখি যে করোনা আছে তাদের দেখলে মনে হয় না। তো যার ফলে এই যে মানে বেকার মানে ঘরে বসা, কাজ নাই, অনেক কিছু ইয়াতে এখন দেখা যাচ্ছে যে মানুষ বসে বসে একটা কিছু নিয়ে যে ব্যস্ততা না থাকার ফলে তারা এই যে একটা হিংসাত্মক মনোভাব নিয়ে তাদের জীবনটা মানে পার করার চেষ্টা করছে বা একটা খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এটা আসলে খুব দুঃখজনক, যেখানে মানুষ মৃত্যুর কারণে কিন্তু মানুষ কিন্তু আজকে ঘরে বন্দি, বলতে স্কুল কলেজ যেতে পারছে না, যে মারা যেতে পারে এই চিন্তা করে। সেইখানে কিভাবে তারা এই সময় এই ধরনের এই ধর্ষণের মতো ঘটনা, বিশেষ করে আপনারা দেখেছেন এই যে সরদ্দি হাসপাতালে একটা ঘটনা যে দেখলাম আমরা, ডোমের কাহিনী, এটা তো আসলে খুব মনে হচ্ছে অমানবিক। এটা কোনো মানুষের পর্যায়ে পড়ে বলে মনে হয় না। মানুষ মরে যাওয়ার পর তার প্রতি কারো ফিলিংস হতে পারে, এটা আসলে মানে চিন্তা করতে গেলে মনে হয় যে সে মানুষ আছে না কি, না জড় পদার্থ না কি, আসলে কি তার বিবেকটা কি, যে এটা কি ধরনের, এটা আসলে মানে লজ্জাকর এবং দুঃখজনক একটা ঘটনা। যাই হোক, তো এই যে ঘটনাগুলা আসলে মানে করোনাকালীন সময়ে এই ঘটনাগুলো বেশি ঘটতেছে, যেটা আমরা দেখতেছি। আর ফেসবুক, ইউটিউব এগুলো থাকার ফলে আসলে আগেও কিন্তু যে ঘটেনি তা না, কিন্তু আসলে এখন মিডিয়া এত ফাস্ট, সবকিছু মানুষ মিডিয়াতে পেয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু মানুষ কোথায় কি হচ্ছে আমরা সবকিছু জানতে পারছি। যার জন্য যেহেতু জননেত্রী শেখ হাসিনা যেহেতু নারী বান্ধব সরকার, উনি নারীদের উপর উনি খুবই মানে নারীদের, এবং উনি যেদিন রায় দিলেন আমরা ওনাকে ধন্যবাদ জানাই, এবং উনি একটা ভালো একটা কাজ করে গেলেন বলতে গেলে। কারণ এই যে মনে করেন ফাঁসির এই যে রায়টা যে ফাঁসি হবে, এটাও হয়তো দেখা যেত অন্য কোনো সরকার থাকলে এই ডিসিশনটা হতো কিনা সন্দেহ। কারণ উনি হচ্ছে এত অটল, এবং যে কোনো ডিসিশন যেটা মানে
মানুষের কল্যাণে সেই কাজটা উনি করেন। সেই কল্যাণের কারণে উনি নারীদের কল্যাণে কাজটা করেছেন। আর আরেক ভাই বললো যে পুরুষ নির্যাতনের কথা বলেছেন, হয়তো কিছু হয়তো হয়, খুব যে বেশি, কিন্তু নারী নির্যাতনটাই বেশি, পুরুষের তুলনায় নারী বেশি। ঘরে ঘরে অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না, নির্যাতনের প্রভাব কিন্তু আছেই। নির্যাতনের আকার কিন্তু অনেক রকমের, শুধু যে ধর্ষণ দিয়ে নির্যাতন হয় তা না, অনেক ভাবে নির্যাতিত আজকে মেয়েরা ঘরে ঘরে। তো এটার প্রচার আসলে অনেকে বলতে পারে না, যার জন্য জানা যায় না। আর পুরুষরা আপনাদের যদি মনে হয় যে আপনাদের উপর বেশি হচ্ছে, তা আপনারা এটার জন্য বলেন, জানান যে আপনাদের কি হচ্ছে। অবশ্যই এটার একটা প্রতিকার আপনারা পাবেন। আপনাদের তো জানাতে হবে, আমাদের জানতে হবে যে আপনারা কিভাবে নির্যাতিত হচ্ছেন, জানতে তো একসময় একটা প্রতিকার আসবেই, আসবে না তা না। আর আরেকটা কথা বলি, এই করোনার সময় দেখবেন আমাদের কিন্তু ভারতের চাইতে কিন্তু আমরা কিন্তু ভালো পজিশনে আছি। ভারতে কিন্তু মহামারী আকার ধারণ করেছে। আমি এর আগে একবার ফেসবুকে দেখলাম যে ওদের যে শ্মশান ঘাটে মেশিনে যে লাশগুলো পুরানো হয়, তাতে কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, দেখে তারা ম্যানুয়াল ভাবে পুরাচ্ছে, এমনও ঘটনাগুলো, এত অবস্থা খারাপ। সেই তুলনায় কিন্তু আমরা কিন্তু অনেক ভালো আছি। এবং জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশটা চালাচ্ছেন, উনি কিন্তু সবকিছু মানে দেশের জনগণের স্বার্থে কিন্তু উনি দেশ চালান, উনি কিন্তু নিজের স্বার্থে না। আজকে যে পরিস্থিতি, আজকে যে মনে করেন স্কুলে যদি মনে করেন এখন যদি দেখা যেত স্কুল খুলে দিত, একটা বাচ্চা মারা যেত, তখন বলতো কি শেখ হাসিনা বাচ্চাটাকে মেরে ফেললো, এটা তখন বলতো, তখন কিন্তু এটা বাদ দিত না বলা, তখন কিন্তু বলতো। আজকে অনেকে বলছে, আমি অনেক বিএনপি নেত্রীরা দেখি বলে কেন ও স্কুল খুলছে না, কেন? আরে স্কুল খুলছে না তো স্কুল বাচ্চা, কারণ যদিও বাচ্চা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ। একটা বাচ্চা মারা গেলে এটা বেশি বিভৎস আকার ধারণ করবে, এটা সেন্সিটিভ একটা জায়গা। এটার কারণেই বাচ্চাদের বাচ্চা বেঁচে থাকলে পড়াশোনা করতে পারবে, হয়তো 1 বছর 2 বছর, কিন্তু বেঁচে থাকলে তো সে পারবে, তাকে বেঁচে থাকাটা আগে দরকার আমি মনে করি। যার জন্য এই ডিসিশনটা নেওয়া হয়েছে। আর দুর্নীতির কথা বলে, যে দুর্নীতির বিচার কিন্তু এই সরকারের আমলেই হচ্ছে, যেটা গত সরকার যে 4 দলীয় জোট সরকার ছিলেন, ওনারা কিন্তু কোনো দুর্নীতির বিচার করেনি। ওনাদের আমলে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, খাম্বা থেকে আরম্ভ অনেক কিছু হয়েছে, যার কোনো বিচারও ছিল না, কিছুই ছিল না। তার এই জননেত্রী শেখ হাসিনার সময় কিন্তু দুর্নীতির বিচার এমন ভাবে হচ্ছে, অনেক মানে মোটামুটি তাকে কিন্তু সবাই ভয় পায়, যে কেউ ছাড় যাবে না, সবাই কিন্তু ভয়ে থাকে যে এই দুর্নীতিগুলো তার বিচার আছে। যার জন্য দেখছেন ধর্ষণের এই রায়টা হয়ে গেল, উনি খুব শর্ট টাইমে ধর্ষণের রায়টা করে ফেলেছেন, যে এইভাবে না দিলে, মৃত্যুদণ্ড না দিলে এই জিনিসটা ঘটতেই থাকবে। কারণ মৃত্যুদণ্ডের ভয়ে হলেও মানুষ চিন্তা করবে যে আমি যে একটা ঘটনা ঘটাচ্ছি, জানতে পারলে তো আমার মৃত্যুদণ্ড হবে, তখন আর এই পথে যাবে না, এটা একটা ব্যাপার। আর আইনের বলবতের কথা বলা হয়েছে, অবশ্যই আইন আছে, আইন না থাকলে কিভাবে দেশ চলছে। আপনার আইন প্রয়োগকারী যারা, তারাও যেমন আজকে দেশ রক্ষাকারী হিসেবে কাজ করছে, পুলিশের জায়গায় কাজ করছে, আপনার আইনজীবীর জায়গায় কাজ করছে। আইন না থাকলে দেশ চলে কি করে? আজকে আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে চলতে পারতাম না। আইন আছে বলেই আমরা সুস্থ সুন্দরভাবে চলতে পারছি, এটা একটা বিরাট ব্যাপার। আর গণতন্ত্রের কথা বলেছেন আমাদের বাবুল ভাই। গণতন্ত্র বলতে গেলে সবার আগে গণতন্ত্রের একটা কথা আসবে, সেটা হচ্ছে জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ। এই কথাটা কিন্তু আপনাদের বিএনপিরা কিন্তু স্বীকার করতে চায় না, অথচ প্রতিটা জাতির একটা পিতা আছে। ভাষা নিয়ে যে আন্দোলনটা হলো, একমাত্র বাংলাদেশে এটা হয়েছে, ভাষার জন্য যে যুদ্ধ বা আজকে দেশ স্বাধীন হলো ভাষাকে নিয়েই তো। সেই ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে আজকে সব ধরনের আন্দোলনে বঙ্গবন্ধু অবদান ছিল বলে উনি সবসময় জেলে থাকতেন। ওনাকে জেলে রাখা তো মনে করা তো, ওনাকে আটকে রাখলেই বোধহয় দেশটা স্বাধীন করতে পারবে না এরা, বাঙালিরা তাহলে পরাস্ত স্বীকার করবে, বাঙালিরা এই দেশ স্বাধীন করতে। যার জন্য ওনাকে সবসময় জেলে আটকে, ওনাকে বাঙালির মাথা হিসাবেই এটা করা হতো। আজকে অতএব উনি যে জাতির পিতা, এটা কিন্তু ওনার ইতিহাস পড়লেই বোঝা যায়। কিন্তু আপনাদের দল দেখা যায় যে এই জিনিসটা স্বীকার করতে চায় না, কেন জানি না, আমি বুঝি না। কারণ ওনাদের কি জিয়া রহমান এসে দেশ স্বাধীন করে দিল? জিয়া রহমান যুদ্ধ করে এত কিছু আন্দোলন করলো, সেটাও একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়াইছে। কারণ জিয়া রহমান ছিলেন একজন মানে আর্মি পার্সন, সে আর কি, সে হচ্ছে একটা সেক্টর কমান্ডার ছিলেন, যুদ্ধ করেছিলেন, এটাই। এছাড়া তো দেশ স্বাধীনের জন্য বাঙালিদের জন্য যে আন্দোলন করে, এগুলোতে ওনার কোনো অবদান আছে আমাদের জানা নাই। এখন আপনারা হয়তো বললে বলতে পারেন, কিন্তু আমাদের জানা নেই, ইতিহাসও বলে না কোথাও, এটা একটা ব্যাপার। আর করোনার সময়ে আপনারা দেখেছেন, লকডাউনের সময় সর্বক্ষেত্রে কিন্তু খাবার পায়নি তা না। আপনারা বলেন যে আপনারা একসঙ্গে মিলে
কাজ করতে চেয়েছেন। আমরা তো আসলে এমপিদের হাতে কিন্তু এই করোনার যে সরকারিভাবে যে ত্রাণগুলো এসছে এটা ইউনো ডিসির প্রতিটা জেলায় ডিসির কাছে দিয়ে দেওয়া হয়েছে, ডিসি ইউনোদের কাছে দিয়েছে, ইউনোরা উপজেলা পর্যায়ে দিয়েছে, ডিসি হয়তো সিটি কর্পোরেশনে এভাবে করছে। কারণ এটা এভাবে করা হয়েছে যে দলমত নির্বিশেষে যাতে সবাই পায়। আর এমপিরা যেটা করেছে তারা নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি ব্যক্তিগত খরচ দিয়ে কিছু ওনারা করেছে, আমি নিজেও করেছি, সেটা আমাদের ব্যক্তিগত। কিন্তু ডিসির ওইটা কিন্তু কোনো দলমত ছিল না। যে যেখানে যখনই জানতে পেরেছে যেখানে এই সমস্যা, এমনকি করোনা হয়েছে যার, তার বাড়িতেও তারা খাবার দিয়ে পাঠিয়েছে, জানতে পারলেই খাবার দিয়ে এসছে, এটা করেছে। তখন চিন্তা করেন এটা বিএনপি না আওয়ামী লীগ। অথচ আমি রাজশাহীতে আমার 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 জেলা যেহেতু রাজশাহী, আমি রাজশাহীতে কোথাও আমি বিএনপির কোনো নেতাদের করোনার কোনো সামগ্রী দিয়েছে আমার জানা নেই, আমি দেখেও নি। এটা একটা বিরাট ব্যাপার, আপনাদের এটাও চিন্তা করতে হবে। কারণ আপনাদের দলের লোকজন অবশ্যই রাজশাহীতে আছে, অনেকেই বিএনপি করেন, তাদের ঘরেও আপনাদের খাদ্যটা পৌঁছাতে পারলে, এমনকি আপনারা যদি সন্দেহ করেন যে আমরা দিচ্ছি না, তো আপনারাই পৌঁছান না, আপনাদের থেকে সেই জিনিসটা নাই কেন, এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে। আর আমি ডিসি সাহেবের সাথে তখন আমি কথা বলেছি, ডিসি সাহেব বলেছে আপা যেখানেই আমরা শুনেছি যে খাদ্য অভাব সেখানেই আমরা পাঠিয়েছি, এবং বাস্তবে আমি দেখেছি অনেক আমার জানাশোনা অনেক বিএনপি আছে, তারাও বলছে যে আমরা খাবার পেয়েছি, ছোটখাটো গরিব এরা ধানের শীষে ভোট দেয়, তারাও খাবার পেয়েছে। তাহলে এখানে তো দলের কোনো ইয়ে আসেনি যে আওয়ামী লীগই পাবে আর বিএনপি কোনো কিছু ছিল না এখানে। আর আপনি তো অনেক বিশাল ইতিহাস বললেন আসলে। আমি তো ধরেন এরশাদ আন্দোলনের সময় আমি অনেক ছোট, তখন আমি 87 আমার ম্যাট্রিক, আমি তখন রাজশাহীতে ছিলাম। আমরা দেখেছি আমরা কিছু কিছু জায়গায় আমরা গেছি, কিন্তু আমরা যেটা পেয়েছি বিশেষ করে আমরা এই 2001-এর যে আন্দোলন, আমি তখন যুব মহিলা লীগের মেম্বার সেক্রেটারি, আমরা কিন্তু সারাক্ষণ রাস্তাতেই থাকতাম বলতে গেলে। এই আন্দোলনে কিভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছিল, কিভাবে পুলিশ আমাদেরকে নিয়ে গেছিল, রাস্তা থেকে কোনো আন্দোলন ছাড়া ডাক্তার দেখাতে গেছে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া, এগুলো আসলে বিরাট অনেক অনেক কথা বলতে গেলে আসলে ডিবেটের মতো হয়ে যাবে, কারণ ইতিহাস অনেক আছে। আমরা যখন জেলে গেছি তখন একটা ওষুধও পাইনি, আমি যখন জেলে যাই আমি তো জ্বর অবস্থায় আমাকে অ্যারেস্ট করছিলাম, আমি মেডিনগর থেকে টেস্ট করে বেরোচ্ছিলাম, তখন আমাকে নিয়ে গেছে। তো আমি তখন ওষুধ চেয়েছিলাম, আমাকে ওষুধ দেওয়া হয়েছিল না। তো আমি তখন শ্বাসকষ্ট এমন হয়ে গেছিল, আমার অবস্থা খারাপ চিন্তার বাইরে। কারণ আমি দেখেছিলাম, এটা আমি জানিয়েছিলাম যে জেলখানার বাথরুমে দেখতাম সব ভাতগুলা ফেলার ফলে ওইখান দিয়ে ভাতগুলা যায়, যার জন্য একটা গ্যাস একদম পরিষ্কার, কিন্তু এমন একটা গ্যাস যে গ্যাসে ওই 5 মিনিটের মধ্যে মনে হচ্ছে 5টা বছর শেষ আমার এজ, এত ইয়া ছিল, মনে হলো এই গন্ধে মনে হচ্ছে যে আমি শ্বাসকষ্টটা আর বেড়ে যাচ্ছে। তো দেখ কাশিমপুর জেলের পরিস্থিতি আমি জানি না, আমি এটা জানাইছিলাম, আমি জেলারকে বলছে না এই পরিস্থিতি গুলো আর থাকবে না, এগুলো আমরা যেহেতু আপনারা সাফার করেছেন আমরা ইয়া করবো, তখন আমি বলেছিলাম। তো যাই হোক, তো এখন হচ্ছে যে আপনারা যদি এখন এই পরিস্থিতি, আমাদের দেশে জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছেন, দেশের পরিস্থিতি কিন্তু অনেক ভালো, অনেক ভালো। কিছু মানুষ তো মারা যায়, আমি এই যে বললাম আপনাদের প্রোগ্রাম ভরা আজকে সকালে আমাদের উপজেলার চেয়ারম্যান ছিলেন মনসুর ভাই, অনেক প্রাক্তন নেতা, উনি করোনায়, পরশুদিন ওনাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে, আজকে উনি মারা গেছেন। 13 তারিখে আমার সঙ্গে ওনার দেখা হলো, উনি একসঙ্গে বসে গল্প করলেন, বলে আপা আমার এলাকায় সম্মেলন আছে, আপনি কিন্তু আসবেন? আমি যে অবশ্যই আসবো ভাইয়া। আসলে সেটাই যে আমার শেষ দেখা, শেষ কথা, এটা আসলে আমি ভাবতে পারিনি। তাহলে খুব কষ্ট মনের মধ্যে, খুব জানাশোনা লোক চলে গেলে খুব কষ্টই লাগে যে আসলে এই মানুষের সঙ্গে কথা বলে যে চলে যাবে, এটা তো ভাবতে পারিনি। আরো কিছু মহিলা নেত্রীরা সব দেখছি যে আপনার করোনার তাদের আক্রান্ত হয়েছে, রাজশাহীতে কিছু দেখা যাচ্ছে, এবং কেউ কেউ হাসপাতালেও আছে। আমি সবার জন্য দোয়া করি তারা জানি ভালো থাকে, এবং যারা যেখানে করোনায় আক্রান্ত আছে সবাই জানি সুস্থ থাকে, কারণ সবাই বেঁচে থাকুক আমরা চাই। তারপরেও আসলে এটা মেনে নিতে হয় যে আসলে কখন যে কার মৃত্যু হয়, আল্লাহ যখন যাকে চাবে সে চলে যাবে, এটা বাস্তব। হয়তো আমাকে চাইলে আমি চলে যাবো, আজকে কথা বলছি হয়তো 2 দিন পর আমিও নাই শুনবেন, এটা বলা খুব কঠিন। তবে দোয়া করি যে আমরা সবাই ভালো থাকি, আপনারাও ভালো থাকেন, যে যেখানে আছেন সুস্থ থাকেন, বেঁচে থাকেন। আবার যাতে আপনাদের হয়তো দলাদলি থাকবে, দলের কারণে হয়তো মতভেদ থাকবে, কিন্তু সবাই বেঁচে থাকেন, এটা কিন্তু আমি দোয়া করি। ধন্যবাদ মিতা বাবা, আবার আসবো আপনার কাছে। আমি যাব, আমাদের সাথে আছেন আমাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়ার হাসান ভাই। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক আমাদের মেসেজ করছেন বা অনেক কমেন্টস করছেন। যদি 2-1টা কমেন্টস পড়েন এবং আপনি যদি আপনার মতামতটা, আজকে অনুষ্ঠানের মতামতটা যদি ব্যক্ত করেন। বেশি লং করে ধন্যবাদ। না, আমরা সংক্ষিপ্ত করবো তৃতীয় পর্যায়ে। ধন্যবাদ জানাই আপনাকে। এখন আজকে অনেক
গুণী আলোচকরা আছেন। কমেন্টসকে আমি 3 ভাগে ভাগ করি। পড়তে পারার মতো অতটা সুবিধা হবে না। প্রথমত একটা বিষয় আমি উল্লেখ করি, সেটা হচ্ছে প্রবাসীর যারা দেশে আটকা পড়েছেন কিংবা প্রবাসী যারা বাঙালি আছেন তারা অনেকে এখানে লিখেছেন, তাদের সমস্যাগুলোর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন। তো প্রবাস দর্পণের আপনি উপস্থাপকের মাধ্যমে জানিয়ে রাখি যে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আজকে কথা বলছি, যে শুধু যে মধ্যপ্রাচ্য বা প্রবাসীদের বিষয়ে কথা বলছি সেটি আজকে নয়। আগামীকাল সম্ভবত মধ্যপ্রাচ্যের বা প্রবাসী যারা আছে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হবে, নিশ্চয়ই তখন কথা বলা হবে আপনাদের জন্য। আপনারা নিশ্চয়ই খুশি হবেন যারা কমেন্ট লিখেছেন, আপনাদেরকে আমরা এটা জানাতে চাই যে আগামীকাল এবং পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদেরকে নিয়ে আলোচনা হবে। আর বাকি যারা আছেন তারা মূলত জেসমিন প্রেমা আপা, তারপর প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী, মোস্তাফিজুর রহমান বাবুল সাহেব এবং আদিবা নিবেদিতা মাননীয় এমপি, তাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়েছেন অন্যরা। বিষয়গুলো অনেকটা এরকম। আমি আপনাদের কথা মনোযোগ দিয়ে শুনেছি। জেসমিন প্রেমা সম্মানিত আলোচক, যিনি তার খুব সুন্দর সাবলীল বক্তব্যে পারিবারিক শিক্ষা আমাদের যে কি অবস্থা সেটি নিয়ে একটা প্রশ্ন এনেছেন। ধর্ষণের ক্ষেত্রে নতুন আইন ও নতুন আইনটির প্রসঙ্গ এনেছেন। নৈতিকতা মানবিক মূল্যবোধের বিষয়গুলো টেনে এনেছেন তিনি। সমন্বিত প্রচেষ্টা বা উদ্যোগের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। ভিকটিমকে যে প্রমাণ করতে হয় তার সে নির্যাতিত হয়েছে এই দুঃখজনক বিষয়টি তিনি টেনে এনেছেন। প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী তার মূল্যবান আলোচনায় করোনা কালে সরকার প্রদত্ত প্রণোদনা প্রসঙ্গ এবং সেটি বলেছেন এবং সেটি বিতরণের ক্ষেত্রে কিছু অনিয়মের প্রসঙ্গটি তিনি এনেছেন। শিক্ষকদের জন্য সরকারের উদ্যোগগুলো কথা বলেছেন। নারীর সমস্যাগুলো জন্য নারীরাও বিভিন্নভাবে দায়ী, এই ধরনের একটা প্রসঙ্গ তিনি এনেছেন। আইনের অপব্যবহার হবে কিনা এ নিয়ে আশঙ্কা, গণমাধ্যমের দায়, অর্থাৎ যে নতুন আইন করা হচ্ছে আইনের অপব্যবহার হবে কিনা সেটি নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন এবং এই ক্ষেত্রে গণমাধ্যমের দায় আছে সেটিও তিনি জানিয়েছেন। সরকার ও বিরোধী দলের অনৈক্য যে অনেকটা দায়ী আমাদের অস্থিরতার জন্য, সামাজিক রাজনৈতিক অস্থিরতার জন্য, সেই বিষয়টি তিনি চমৎকার করে বলেছেন। সবচেয়ে চমৎকার কথা তিনি বলেছেন সেটি হচ্ছে কোনো অসৎ মানুষকে দলে ঠাঁই দেয়া নিয়ে তিনি সমালোচনা করেছেন, নিজের দল হোক আর যে কোনো দলে হোক। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। মুস্তাফিজুর রহমান বাবুল সম্মানিত আলোচক, তিনি তার বক্তব্যে আমরা একটা নষ্ট রাজনীতির ধারা নিয়ে চলছি এবং সেটি হতে বের হওয়া জরুরি এমন একটা অভিমত তিনি পোষণ করেছেন। নারীর নিরাপত্তাহীনতা নিয়ে কথা বলেছেন। ক্ষমতাশালী বা প্রভাবশালীদের মদত আছে যে কোনো নির্যাতন, নিপীড়ন বা দুর্নীতিতে, সেটি তিনি বলেছেন। সম্মিলিত বা সমষ্টিগত উদ্যোগের বিষয়টি তিনি এনেছেন এবং বিগত জাতীয় নির্বাচনগুলো, উপনির্বাচনগুলোর প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। বর্তমানে গণতন্ত্রহীনতার তার অভিমতে জানিয়েছেন তিনি। করোনাকালে সম্মিলিত উদ্যোগকে গুরুত্ব দিয়েছেন। কোভিড-19 নিয়ে কথা বলেছেন, দুর্নীতি নিয়ে কথা বলেছেন, প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য গুরুত্ব দিয়েছেন তার বক্তব্যে। আদিবা মিতা এমপি মাননীয় সংসদ সদস্য, তিনি কোভিড-19 নিয়ে কথা বলেছেন। এ নিয়ে গ্রামে যে খুব স্বাচ্ছন্দ্যে মানুষ চলছে সে কথাটিও তিনি তুলে এনেছেন। এই বিষয়ে সরকারি উদ্যোগের প্রসঙ্গগুলো বলেছেন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেটি জানিয়েছেন। এই মহামারীতে অনাচার বা ধর্ষণের বিষয়গুলো নিয়ে দুঃখজনকভাবে বাড়ছে সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন। মিডিয়ার কারণে প্রায় সব খবরই এখন খুব সহজে জানা যায় সেই যেটি জানিয়েছেন তিনি। নতুন আইন প্রণয়নের বিষয়টি বলেছেন। নির্যাতনের একটি জায়গায় তিনি বলেছেন পুরুষরা যদি নির্যাতনের শিকার হয় তাহলে সেটি কি রকমের বাদ, সে নিয়ে তাদের কথা বলা উচিত, এই প্রসঙ্গটি তিনি বলেছেন। অতীত সরকারের সময়কার দুর্নীতি এবং বর্তমানে দুর্নীতিগ্রস্তদের বিচার হচ্ছে সেই বিষয়টি এনেছেন। জাতির জনককে নিয়ে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কোভিডে বিএনপির কি উদ্যোগ ছিল সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন। এখন অনেকগুলো বিষয়, আজকে যেহেতু সমসাময়িক প্রসঙ্গ, বিষয় অনেকগুলো, ভাগ্যিস আমি মাননীয় সম্মানিত উপস্থাপককে ধন্যবাদ দিই যে তিনি ঢাকায় স্টুডিওতে গোল টেবিলের বা টকশোর আয়োজনটা করেননি। যদি করতেন তাহলে এটা বিপদ হতো। এখানে জুমে হওয়াতে একটা সুবিধা হয়েছে কি, এই ভিডিওটা একটু অফ করে দিয়ে ওয়াশরুমটা সেরে আসতে পেরেছি। অর্থাৎ এটার জন্য অন্তত আমি সঞ্চালককে ধন্যবাদ দিতে চাই যে এই সুযোগটা অন্তত জুমের কারণে আমরা পেয়েছি। আমি জেসমিন প্রেমার বক্তব্যে যাই। প্রথমে তিনি যে প্রসঙ্গগুলো এনেছেন, এই জেসমিন প্রেমার বক্তব্য নয়, আমি নারী নির্যাতন নিয়ে যে কথাগুলো বলেছেন আপনারা আলোচকরা, তাদের এই কথাগুলো ধরে আমি একটু কথা বলি। দেখুন, আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় বাস করি যে সমাজ ব্যবস্থায় নৈতিকতা বলতে কিছু আছে কিনা সেটি আমাদেরকে আপনার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখতে হবে। আর আইনটা হচ্ছে কি জানেন, আইন হচ্ছে আমি দরিদ্র মানুষ, ব্যাংকে যদি আমি 10,000 টাকা রাখি, 10,000 টাকার যে লভ্যাংশটা আমি পাবো সেটা থেকে শতকরা লভ্যাংশের শতকরা 10% কেটে নিবে সরকার বা সরকারের কোষাগারে। এবং আমার চাইতে অনেক 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 বড় লোক যিনি 10 কোটি টাকা রাখবেন, তার যে লভ্যাংশ হবে সেখান থেকেও কিন্তু ওই 10% কেটে নেবেন। মানে আইন সমান আমার জন্য এবং তার জন্য সমান, এটি হচ্ছে আইন। আমি গরিব মানুষ, কেন 5,000 টাকা 10,000 টাকা রাখলাম, আমার কাছ থেকে যা নেওয়া হবে, আরেকজন যে 10 কোটি 50 কোটি টাকা রাখে তার কাছ থেকে তাই নেওয়া হবে। এটি হচ্ছে আইন। এখন আইন দিয়ে সবকিছু হয় না। এমন একটা দেশে বাস করি
যে দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে প্রশ্ন তোলার দুঃসাহস পায়, এদেশে বসে এই স্বাধীন বাংলায় বসে আওয়ামী লীগ নামে একটা রাজনৈতিক দল, যে দলটার ইতিহাস আজকের নয়, এই দেশের স্বাধীনতার সাথে সম্পৃক্ত একটা ইতিহাস, সে আওয়ামী লীগ চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। সরকারের একজন মন্ত্রী বলেছেন তারা পর্যবেক্ষণ করছেন, তারা পর্যবেক্ষণ করাতে আছেন। আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলে না। ছাত্র রাজনীতি, যিনি আমি একটু আগে বলি, যিনি বলেছেন মুস্তাফিজুর রহমান, সরি প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী, ছাত্র রাজনীতি, আমরা যখন ছাত্র রাজনীতি দেখেছি, আমরা যখন লেখাপড়া করেছি, তখন আমাদের পড়াশোনা নিয়ে কথা বলা হতো। আচ্ছা, ভারতে ছাত্র রাজনীতি করে কয়টা ছেলে মারা গেছে আপনারা বলুন তো? বাংলাদেশে ছাত্র রাজনীতির কারণে প্রতি বছর কতটা ছেলে খুন হয় ইউনিভার্সিটিতে, কলেজে বা বিভিন্ন জায়গায়, একটু বলুন তো। তাহলে এগুলো বলে লাভ হবে না, লাভ হবে না। এই জন্যই আমাদের নৈতিকতা, আমাদেরকে কোনো সরকার, কোনো সমাজপতি, কোনো ধরনের আপনার কি বলা হয় নীতি নির্ধারক কখনো আমাদের নৈতিকতা আমাদেরকে শেখায়নি। আমাদেরকে শিক্ষায় বড় করেনি, সভ্যতায় বড় করেনি, ভব্যতায় বড় করেনি। আমরা রাজনীতি করেছি। রাজনীতি অর্থাৎ জিয়া রহমান সাহেব একটা কথা বলেছিলেন যে আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে আপনার ডিফিকাল্ট করে যাব। সেই ডিফিকাল্ট জিয়া রহমান সাহেবকে করতে হয়নি, সেটি আপনার অটোমেটিক হয়ে আছে তার আগে থেকেই। এখন নাগরিক পারিবারিক শিক্ষা যে কথাটা বলবেন, এই আদিবা মিতা এমপি একটি চমৎকার কথা বলেছেন যে এই যে গত কিছুদিন আগে এক ভদ্র এক কুলাঙ্গার, সে যে আপনার মৃত ব্যক্তির উপর যে বিষয়গুলো টেনেছেন, এখন চিন্তা করুন, এগুলোকে ভাবা যায়? এগুলোকে চিন্তা করা যে স্বাধীন দেশে, একটা স্বাধীন দেশে ভাবা যায় না। দেখুন, চোরানা শুনে ধর্মের কাহিনী আমরা যতই আলোচনা করি, যারা অসৎ, যারা দুষ্কৃতিকারী, তারা এতই সাহসী যে তারা জানে তাদেরকে আইন কিছু করতে পারবে না। কেন জানেন? যেমন আমি বলি আপনাকে, দুর্নীতির একটা আলাদিনের চারাগ আছে বাংলাদেশে, সেটা সব সরকার আমলে ছিল, এখনো বহাল তবিয়তে চলছে সে আলাদিনের চারাগ। এখন আপনারা যারা সরকারি দল আছেন, তারা খুব গর্ব করে বলবেন যে দুর্নীতিবাজদেরকে ধরা হয়। কখন ধরা হয় জানেন? 2, 4 যুগ 5 যুগ পর। 300টা প্লট যখন কিনে ফেলে, 10,000 কোটি টাকা যখন ব্যাংকে জমিয়ে ফেলে, স্বর্ণ যখন কোটি কোটি টাকা হয়ে যায়, এবং সে যখন বিদেশ পালিয়ে যেতে পারবে, জামিন নিতে পারবে, 10 বছর পরে এসে তাকে গ্রেফতার করা হয়, যে তাকে গ্রেফতার করা হয়েছে। শাহেদকে গ্রেফতার করা হয়েছে, তার গ্রেফতারি পরোয়ানা ছিল, পুলিশ তাকে ধরেনি, বছরের পর বছর তাকে ধরেনি। যখন করোনা কালে গিয়ে বড় বিপর্যস্ত অবস্থায় পড়ে গেল, মাননীয় প্রধানমন্ত্রী যখন দৃষ্টিপাত করলেন, তখন তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সে বহাল তবিয়তে বছরের পর বছর চলেছে, গ্রেফতারি পরোয়ানা ছিল, তাকে পুলিশ ধরেনি, তাকে কেউ অ্যারেস্ট করেনি। ওরা খুব স্বাচ্ছন্দ্যে চলে, এবং ওরা ধরা পড়ার পর যা হয় তাই হয়। তো সেই বিষয়টা না গিয়ে আমরা মূল আলোচনাটা করি। সেটি হচ্ছে কি জানেন, আমাদেরকে কোনো রাজনীতিবিদ আমাদেরকে ভব্যতা শেখায়নি। আমাদের মাননীয় এমপি মহোদয়রা বা মাননীয় মন্ত্রী মহোদয়রা যারা আছেন, বা যারা দেশ অতীতে চালিয়েছেন, এখনো চালান, তারা একই ভাষায় কথা বলেন যে আমরা এটা করছি সেটা করছি। আজকে যদি সেটি হয়, তাহলে আমার একটা প্রশ্ন থাকে, এটা ধর্মীয় প্রপাগান্ড যেগুলো হয় আমাদের দেশে, ধর্মীয় যে প্রপাগান্ড গুলো হয়, অর্থাৎ ধর্মের নামে ধর্মের যে অপব্যাখ্যা করা হয়, এবং নারীকে যেভাবে নিগৃহীত করা হয়, নারীকে যেভাবে বন্দিশালে শেকল দিয়ে রাখার জন্য কথা বলা হয়, সেগুলো নিয়ে আমাদের সংসদে কোনো মাননীয় নারী নেতৃবৃন্দ কোনো কথা কখনো সংসদে বলেছেন? বলেননি। কারণ কি, ভোটের বাজার, ওদেরকে খেপানো যাবে না, ওদের ভোটগুলো পেতে হবে। কোন মাননীয় সংসদ নারী নেত্রী যারা আছেন, তারা কি কখনো বলেছেন? না। মাদ্রাসায় বলাৎকার হয়, কেউ কখনো বলেছেন সংসদে দাঁড়িয়ে যে মোল্লারা এগুলো কি করে, বা পুরোহিতরা কি করে, কিংবা গির্জার বিশপ যে ধর্ষণ করে সে কি করে? বলবে না। কারণ কি, ধর্মীয় ব্যাপারে স্পর্শকাতর, এগুলো বললে আবার ভোট কমে যেতে পারে, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, না, কোনো কথা বলবে না। এই যে নারী নির্যাতন হচ্ছে, এই নিয়ে সংসদে 30 জন বা 40 জন 50 জন সংরক্ষিত নারী আসনে যারা আছেন, তারা কি কখনো একযোগে গলা উঁচিয়ে 50 জন নারী একসাথে চিৎকার করে বলেছেন যে নারীর নির্যাতন যাতে কখনো না হয়, সে ব্যাপারে যত রকমের শক্তি বা ব্যবস্থা আছে সেগুলো প্রয়োগ করা হোক? না, বলেনি, বলবে না। কারণ কি, সরকারি দল করে, সরকার যেভাবে চলবে আমি সেভাবেই চলবো। আর বিরোধী দল তো আছে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য চিন্তা করে, ক্ষমতা কি গেলে তারা এই করবে সেই করবে, আগেও ছিল, কি করেছে, সামনে গিয়ে যে করবে স্বপ্ন দেখা। অর্থাৎ আমাদের সেই আশাবাদী হওয়ার কোনো জায়গা আমাদের কাছে নেই। এবং আমি প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরীকে খুব ধন্যবাদ দিই যে প্রতিটা দলের মধ্যে যে কতগুলো অসৎ মানুষ, কত জঘন্যতম কতগুলো মানুষ প্রবেশ করেছে, এবং তারা কিভাবে প্রবেশ করেছে তিনি সে প্রশ্নটা এনেছেন, সেটি প্রতিটা রাজনৈতিক দলকে ভাবা উচিত। এই দেশে নারী নির্যাতন থামবে না। কেন থামবে না জানেন? কারণ নারীরা যারা এটাকে প্রতিরোধ করার মতো ক্ষমতা আছে, যারা ক্ষমতা প্রয়োগ করতে পারবে, তারা এটা নিয়ে কাজ করে না। যেটা করে সেটা হচ্ছে বিজ্ঞাপন, সেটা হচ্ছে কি বক্তৃতায় বলা, আলোচনা সভায় বলা, কিংবা সেমিনারে বলা, কিন্তু কার্যকর ক্ষেত্রে সেটা হয় না। সেটা হয় না বলে আজকে নারী এইভাবে নিপীড়িত হয়ে নির্যাতিত হচ্ছে। আর পুরুষ নির্যাতনের যে বিষয়টি ভদ্রলোক এনেছেন আমাদের মোহাম্মদ আলী চৌধুরী ভাই, তো সেটি হচ্ছে কি জানি, পুরুষ নির্যাতনের ব্যাপারটা আমার মনে হয় না বলাটাই ভালো। কারণ কি, যে দেশে 99.99 নারী নির্যাতন হয়, সেখানে যদি 0.1 পুরুষ কোনো কারণে নির্যাতিত হয়ও,
সেটা হয়তো বা ততটা একটা ধর্তব্য বিষয় হয় না। আগে প্রশ্ন হচ্ছে আমরা পুরুষরা কতটা ভালো, আমরা পুরুষরা কতটা আমরা সৎ, আমরা পুরুষরা কতটা নিষ্ঠাবান। এই দেশটাকে মূলত আমরা পুরুষ শাসিত সমাজ বলি। পুরুষ শাসিত সমাজ যখন এই দেশে দেশ চালায়, তখন আপনার নারী যখন নিগৃহীত হয়, সে দায়টা পুরুষের উপরে আসে। আর পুরুষ যদি নিপীড়িত নির্যাতিত হয়, তার কিন্তু সেটিকে পেশি শক্তি দিয়ে মোকাবেলা করা, আইনগতভাবে মোকাবেলা করা কিংবা অন্যভাবে মোকাবেলা করা তার সাহস আছে, শক্তি আছে, সে ওই জায়গাটা বিচরণ করে। সুতরাং সেই জায়গাটা আমাদের একটু ভাবা উচিত যে আমরা আসলে বিষয়টাকে কিভাবে দেখব। আর সব প্রসঙ্গ বাড়ানোর কোনো বিষয় নেই, আমি একটু ছোট্ট করে এই কথাটা বলি যে আমাদের নারীদের ভূমিকাটা একটু বাড়া উচিত। আর পুরুষের মনস্তত্ত্ব, আমাদের দেশে পুরুষের মনস্তত্ত্ব হয়েছে একটু আগে, আমি আবার আসি ওই প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরীর ভাষায়, যে কিছু এমপি আছে আমরা দেখেছি, আমরা জানি, তাদেরকে আমরা চিনি, ভালো মতো চিনি, সেটা সরকারে এখন থাকুক কিংবা অতীতের সরকারে হোক, তাদেরকে আমরা খুব ভালো মতো জানি। তাদের সম্পদের অভাব নাই, সম্পত্তির অভাব নাই, ওনারা বিদেশে গমন করেন, প্রতি মাসে একবার দুইবার বেড়ান। আবার কিছু এমপি বা মন্ত্রী আছেন যারা আসলে এখনো মন্ত্রিত্ব যাওয়ার পরে, এমপিত্ব যাওয়ার পরে তারা এখনো গিয়ে কোর্টে গিয়ে প্র্যাকটিস করে কিংবা শিক্ষকতা করেন, তার বাড়ির মধ্যে চাল ডালের খবরটা নেই, এরকম এমপি মহোদয় আছেন। কিন্তু সংখ্যাটা কোথায়, সংখ্যাটা কোথায় কত সেটি হিসাব করি। সেটি যদি হিসাব করতে যাই তাহলে আমরা বুঝতে পাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী, আমাদের স্পিকার নারী নেত্রী, আমাদের অনেক মন্ত্রী আছেন নারী, আমাদের এমপি আছেন এক নারী, আমাদের জজ ব্যারিস্টার আছেন নারী, আমাদের পুলিশের অফিসার আছেন নারী। তো নারী নির্যাতন হয় কেন? সহজ খুব প্রশ্ন, যে তাহলে নারী নির্যাতন হয় কেন? ক্ষমতা তো প্রভাবশালী তো আপনারা, তো তারপরও যদি এই দেশে প্রতিদিন আপনার ধর্ষণে মানুষ মরে যায়, তাহলে এই বিচারটা আমি কার কাছে দিব? অতএব বলে কোনো লাভ নেই, যতক্ষণ না পর্যন্ত সোজা কথায় আইনের প্রয়োগ, আইন হলে হবে না। আইনের প্রয়োগটা যদি না হয়, আইন যদি তার গতিতে না চলে, আইনকে যদি ঠেকানো হয়, আইনকে যদি দমানো হয়, আইনকে যদি কৌশল করে অন্যভাবে পরিচালিত করা হয়, আইনের উপর যদি প্রভাব বিস্তার করা হয়, যত রকমের আইন করা হোক, কোনো আইন দিয়ে লাভ হবে না। আর আলোচকদের দৃষ্টি আকর্ষণ করে এই জন্যই যে বিষয়টা হচ্ছে কি, আপনারা সবাই রাজনৈতিক দলে যারা আছেন তারা নেত্রীর খুব প্রশংসা করেন, এবং সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক। আমি একটিবার শুনতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রশংসা করেছেন, মন্ত্রীর প্রশংসা করেছেন, এমপির প্রশংসা করেছেন, আমার এই এমপি এই কাজ করেছে, আমার মন্ত্রী এই কাজ করেছে। আপনারা কত ওনার প্রশংসা করবেন? উনি একা এই দেশটাকে যদি প্রধানমন্ত্রী উনি নিজে অবস্থান না নিতেন, তাহলে আওয়ামী লীগ দেশ চালাতে পারতো কিনা সংশয় আছে, সন্দেহ আছে। যদি মাননীয় প্রধানমন্ত্রী এই দলের হাল না ধরতেন, তার মানে কি? তার মানে হচ্ছে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যগুলি শুনুন, তিনি নিজে কতটা আস্থাশীল তার দলের প্রতি। আমি কোট করতে চাই না, তিনি কখন কি বলেছেন দল সম্পর্কে, তিনি দলের নীতি নির্ধারক সম্পর্কে কখন কি বলেছেন, আমরা সংক্ষিপ্ত করতে হবে প্লিজ। সেই বিষয়টা নিয়ে যদি আমাদের এমপি, আমাদের মন্ত্রী, আমাদের রাজনীতিবিদরা যদি তাদের নেত্রীর জন্য কাজ করেন, নেত্রী যদি বলেন যে তারা কাজ করেছেন, তাহলে বুঝবো যে আমাদের নেতা নেত্রীরা, মন্ত্রী এমপিরা কাজ করেন, আমাদের হয়তো সামনে ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা আছে। এর আগে আমরা আশাবাদী হওয়ার মতো কোনো পথ দেখি না। ধন্যবাদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি শাহরিয়ার ভাই। আসলে আজকে আমাদের অতিথিকে অনুরোধ থাকবে, আজকে আমাদের প্রায় 1.5 ঘন্টা অনুষ্ঠান হয়ে গেছে, আমরা সবার কাছে আমরা 2 মিনিট করে শুনবো, আমরা অনুষ্ঠান শেষ করতে হবে, 2 মিনিট করে আমরা শুনবো, শুনে আমরা অনুষ্ঠান শেষ করে দেবো প্লিজ। আমি যাব, আমাদের সাথে আছেন জেসমিন প্রেমা আপা, সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা ক্রাশের চেয়ারম্যান। জেসমিন আপা, আপনি যে কথাটা বলতে চাইছিলেন প্লিজ আমি 2 মিনিটে প্লিজ শেষ করবেন সবাই। আমি আজকে অনেক টাইম হয়ে গেছে, আমরা শেষ করবো খুব সংক্ষিপ্ত, অন্য একটা অনুষ্ঠানে আশা করি আপনার একটু বলতে পারেন বেশি করে। জি, থ্যাংক ইউ আপনাকে দাদা। আমি আসলে বিনয়ের সাথে এবং শ্রদ্ধা রেখে বলতে চাই মোহাম্মদ আলী ভাইকে, ওনার প্রতি উনি একটা কথা বলেছেন যে পুরুষরাও নির্যাতিত, এবং আমি বারবার বলেছি আমি মেয়ে, আমি তো মেয়ে, আমি কারণ হচ্ছে নির্যাতনের কথা যখন আসে, আমি পারিবারিক শিক্ষা থেকে যদি বলা হয় যে আমরা ঘর থেকে যদি কন্যা শিশুকে আলাদা করে দেই, একটা ছেলেকে আলাদা করে দেই, সেই জায়গায় যদি আমরা সেই বৈষম্যটা দূর করতে পারি, তাহলে সেই জায়গায় কাজ করে। আমি সেই প্রসঙ্গে বলেছি। আরেকটা বলেছেন যে শাশুড়ি দ্বারা নির্যাতিত, শাশুড়ি কার দ্বারা নির্যাতিত সেই পয়েন্টটা তো ধরতে হবে। শাশুড়ি কি কে চালান? শাশুড়ি কি নিজে চলেন না তাকে কে চালান? সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। এখানে ডিবেট করার জন্য না, আর বলার জন্য বলে না, বা জিতার জন্য না, যে কোনো কারণে হোক। আপনি হয়তো কোনো কারণে ডিপ্রেশনে আছেন, যার ফলে কথাগুলো বলছেন, এবং আমার কাছে মনে হয় আপনাদের জায়গা থেকে যদি আপনারা সিনিয়র পার্সনরা যদি এরকম বলেন, তাহলে যাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কথা বলছি, তারা কিন্তু সেই একইভাবে আশ্রয় প্রশ্রয় পেয়ে যাবে। এবং
আমি আরেকটা প্রসঙ্গে বলেছি, সেটা হচ্ছে যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবার দাবিতেই উনি আইনটা করেছেন। এখন এই আইনটা প্রয়োগ করার দায়িত্ব আমাদের সবার। এখন কোনো কাজে সরকারের কোনো একটা ভুল ত্রুটি হলে আমরা শুধু সব দায়ী সরকারকে ব্যর্থতা দিয়ে থাকি, কিন্তু তার যে ক্রেডিট আছে বা তার যে সুনাম আছে সেটা আমরা করতে চাই না। এখন আমি যদি নিজের নৈতিকতার জায়গায় আমি যদি মনে করি যে না, আমি কালকে থেকে একটি মিথ্যে কথা বলবো না, আমি কালকে থেকে দুর্নীতি করব না, কালকে থেকে আমার লাইফটা হবে যে আমি একটু স্যাক্রিফাইস করব, আমি আমার দেশের জন্য একটি কাজ অন্তত ভালো কাজ করব, আমার পরিবারের জন্য একটি ভালো কাজ করব, আমার সন্তানের জন্য একটি ভালো কাজ, সৎ পথে উপার্জন করা কি যায় সেই কাজটি করে যাব। আমরা যদি আমার নিজের নৈতিকতার জায়গায় থেকে আমরা স্ট্রংলি যদি বলি যে কালকের থেকে আমি অন্তত একটা সময়, আপনারা নিশ্চয়ই জানেন সকালে উঠে আমরা আগে কি করতাম, যেটা আপনারাও করেছেন, একটা কবিতা পড়তাম, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আর আমরা এখন কি করি, সকালে উঠিয়ে আমরা ফেসবুকে যাই, অনলাইনে যাই, কোন বন্ধু মেসেজ দিল, কোন বান্ধবী মেসেজ দিল, আমি পরিবারের সাথে থেকেও পরিবারের সাথে নেই, আমি বাচ্চার পাশে থেকেও বাচ্চার পাশে নাই। আমাদের যে কালচার, আমাদের যে অবক্ষয়, সেই জায়গায় পরিবর্তন করতে হবে। আপনি যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, তা আপনার দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয়, আপনার কাছ থেকে এই কথাগুলো আমি অন্তত আশা করতে পারিনি, এবং হতাশার সাথে কথাটা বলছি, বিনয়ের সাথে। আপনাদের জায়গা থেকে পরিবর্তন আসতে হবে। আমি যতই বলি যে আমার অধিকার দাও, কোনোদিনও হবে না। মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত উনি আইন করেছেন, কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত আপনারা বাবারা যদি দায়িত্ব নেন যে আমার ছেলে, আমার ভাই, আমার ভাতিজা বা আমার বন্ধু আমার এই দুর্নীতির বা এই যে নারী নির্যাতন কেসে আমরা সাপোর্ট দিব না, তাহলে প্রতিরোধ করা সম্ভব। আমরা সরকারের উপর চাপাই দেই, কিছু দায়িত্ব নিজে নেই, কিছু দায়িত্ব তো নিজের ঘাড়েও চলে আসে। ধন্যবাদ সবাইকে। আমার আবারও অনুরোধ থাকবে, পজিটিভলি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। প্রতিবাদ করার জন্য শুধু গতানুগতিক মানে ডিভিট করার জন্য কোনো কথা না বলে, কোনো পলিটিক্স না করে, পজিটিভলি বাংলাদেশটাকে কিভাবে আরো সামনে নিয়ে যাওয়া যায়, আমাদের প্রজন্মকে আমরা সুন্দর সুন্দর বাংলাদেশ দিয়ে যেতে পারি, যেই স্বপ্ন দেখে ৭১-এ বাংলাদেশকে স্বাধীন করেছে, ভবিষ্যতে সেই বাংলাদেশ আমাদের প্রজন্মকে দিতে চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার একটা অনুরোধ থাকবে যে আজকে অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করতে হচ্ছে, আজকে আমাদের আসলে অনেক সময় হয়ে গেছে। আমি যাব, আমাদের সাথে আছেন অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, মানিক ভাই প্লিজ আমি আশা করবো যে আপনি 2 মিনিটে শেষ করেন, একটু আনমিউট করতে হবে প্লিজ। অনেক রাত হয়ে গেল, কিন্তু অনেক রাত হয়ে গেছে, একটু আনমিউট করতে হবে। মানিক ভাই আমরা কথা শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট করতে হবে। সবাই একটু শর্ট করে মানিক ভাই আপনি আনমিউট করতে হবে, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। সবাই শর্ট করে বলতে হবে, নাহলে হবে না। মানিক ভাই আপনার কথা তো শুনতে পাচ্ছি না ভাই, উনি আমার কথাই শুনতেছেন না। মানিক ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। মানিক ভাই ধন্যবাদ। আমি যাব, আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সাবেক ছাত্র মুসলিম বলবে আমরা খুব সংক্ষিপ্ত করব এই পর্যায়ে, একটু আনমিউট করতে হবে প্লিজ। একটু শর্ট করতে বলেন। বলবে একটু আনমিউট করতে হবে, একটু আনমিউট করেন প্লিজ। আমার কথা কি শোনা যাচ্ছে না? সারিবের কথা কি শোনা যাচ্ছে আমার? শোনা যাচ্ছে? জি জি, বলবে প্লিজ একটু সংক্ষিপ্ত করতে হবে আজকে অনুষ্ঠান। দাদা আমি শর্ট করব। জি, আসলে আমি আপনার খুবই উদ্বিগ্ন আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্র নিয়ে। আমাদের নারী নেত্রীর বক্তব্য আমরা শুনেছি, আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের বক্তব্য আমরা শুনেছি। আসলে উদ্বিগ্ন না হওয়ার কোনো কারণ নাই। আমার মনে হয় যে আমাদের সমাজটা কোথায় যাচ্ছে এটা সবাইকে গভীরভাবে ভেবে দেখা উচিত। আমার মনে হয়, মাঝে মাঝেই মনে হয় যে সমাজ অতলে হারিয়ে যাচ্ছে, রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়ছে। আমাদের সমাজে
সর্বগ্রাসী সংকট তৈরি হয়েছে সমাজের সর্বক্ষেত্রে। দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঘটনা, বেসিক ব্যাংকের ঘটনা, ফার্মার্স ব্যাংকের ঘটনা, শেয়ার মার্কেটের ঘটনা, বিদেশে অর্থ পাচারের ঘটনা, নানা ঘটনা প্রতিদিন আমরা শুনছি, প্রত্যক্ষ করছি। ফরিদপুরের ছাত্রলীগ সভাপতি, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা আপনার অবলীলায় পাচার করে দিল, সেই সংবাদ আমাদেরকে শুনতে হচ্ছে। আজকে প্রোগ্রামে আমরা আমি শেষ করব এই বলে যে আসলে গণতন্ত্র ছাড়া একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ আপনার টিকতে পারে না, বাঁচতে পারে না। বাংলাদেশে মূল সংকটটা হচ্ছে যে আমাদের দেশে গণতন্ত্রের লেশ মাত্র নাই, আমাদের দেশে গণতান্ত্রিক পরিবেশ নাই, আমাদের দেশে নির্বাচন হয় না, নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার কায়েম হয় না, নির্বাচিত সরকার দেশ শাসন করে না। যে কারণে আমরা বলি যে আমাদের দেশে সরকারের জবাবদিহিতা নাই, এবং যে দেশে সরকারের জবাবদিহিতা নাই সে দেশে আপনার সমাজে, রাষ্ট্রে নানা অনিয়ম, নানা অসঙ্গতি, এটা অনিবার্য। আজকে আমাদের বিচার ব্যবস্থা, আজকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আজকে আমাদের প্রশাসন, আজকে আমাদের গোটা সমাজটাই আজকে ভেঙে পড়ার উপক্রম হচ্ছে। কাজে আজকে দরকার হচ্ছে বাংলাদেশে আমাদের গণতান্ত্রিক পরিবেশটাকে ফিরিয়ে আনা, একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা, একটি জবাবদিহিমূলক সরকার কায়েম করা, এবং রাষ্ট্রে, সমাজের সর্বক্ষেত্রে দায়বদ্ধতা নিশ্চিত করা। এবং যতক্ষণ পর্যন্ত আমরা একটি গণতান্ত্রিক সমাজ কায়েম করতে সক্ষম না হব, যতক্ষণ পর্যন্ত জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি সরকার গঠন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই অন্যায়, অবিচার, এই জুলুম, এই নির্যাতন, এই দুর্নীতি, এই অনাচার, এই খুন, জখম, দর্শনের কবল থেকে, এই সর্বগ্রাসী সংকট থেকে আমাদের দেশকে, আমাদের জাতিকে রক্ষা করা যাবে না। ধন্যবাদ সবাইকে যারা এই অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন মাননীয় শ্বশুর অ্যাডভোকেট আদিবা আঞ্জুম মিতা আপা। মিতা আপা একটু সংক্ষিপ্ত করতে হবে, একটু আনমিট করতে হবে। যে কথাগুলো বললেন বাউল ভাই, কি বলবেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে নৈতিকতা, মূল্যবোধ আসলে এখন দেখা যাচ্ছে আসলে আগে তো ছেলে মেয়ে অনেক বেশি ছিল, বাবা মাদের 7টা 8টা করে ছেলে মেয়ে থাকতো, যার জন্য ওই যে কোনো একটা খাবার নিয়ে আসলে সবাই কাড়াকড়ি করে খেত। ওখানে একটা দেখা যেত যে বড় ভাই যা বলতো বাকি ভাই বোন গুলা কিন্তু সেই কন্ট্রোলটা ছিল। কারণ সবার ছেলে মেয়ে সীমিত, সবাই অনেক পর্যাপ্ত পরিমাণে ছেলে মেয়েদেরকে রাখা যায় এবং মানুষের আয় বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে, মোটামুটি ভালোভাবে থাকে। এই ভালো থাকাটা থেকেই দেখা যাচ্ছে যে তারপরও ছেলেরা এত কিছু পাওয়ার পর, আগে তো আমরা দেখা যাচ্ছে আমাদের 2টা জামা থেকেছে, ঈদের সময় একটা জামা আর বাড়িতে পড়া 2টা জামা, কিভাবে আমরা চলেছি। এখন তো আমাদের বাচ্চাদের কত জামা, তারপরে যখন সেই ছেলে মেয়েরা যখন বেপথে চলে, এটা আসলে খুব দুঃখজনক। আসলে এই আরেকটা কথা যে আমাদের ফেমা আপা বলেছে না যে বাবা, ভাই, তারপরে চাচা, মামা সবাই যদি বলে তুমি কেন এই কাজটা করছো, তুমি কেন, আসলে সবাই যদি এটা দায়িত্ব নেয়, অবশ্যই সেই ছেলেটা তাহলে ঠিক পথে, এবং সে যাকে অভিভাবক হিসেবে মানে সেই যদি বলে যে তুমি কেন এই পথে যাচ্ছ, তাহলে কিন্তু অনেকটা তাকে ফিরিয়ে আনা সম্ভব, এটা একটা মনে করি। আর প্রবাসীর ব্যাপারে এর আগে আপনাদের একটা প্রোগ্রাম হয়েছিল প্রবাসীদের নিয়ে, তো সেখানে বারাইন থেকে বলেছিল যে আমরা 3000 কর্মী বাংলাদেশে আছি, যেতে পারছি না, আমাদের অনেক হাজবেন্ডরা বা ইয়ারা সব বিদেশে আছে বাইরে। আমি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, তো বললো যে হ্যাঁ আমরা অনেক চেষ্টা করছি, ওরা কোনোভাবে ওপেন করতে চাচ্ছে না। ওনারা কিন্তু এটা জানেন এবং এটা ওপেন করার জন্য ওনারা সর্বাত্মক চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে ওপেন করতে পারছে না। বলছে হ্যাঁ আমি জানি, ওনারা কোনোভাবেই, বাহরাইনকে আমরা এত জানাচ্ছি যে যারা আছে তাদেরকে নিয়ে যাও, বা যারা ওখানে আছে তাদেরকে ফেরত দাও, তারা প্লেনের ইয়াটাই তারা ওপেন করতে চাচ্ছে না, যার জন্য এটা পারা যাচ্ছে না। এটা আমরা চেষ্টায় আছি এবং হবে, আমি মনে করি আশাবাদী। আর আবারও আমি সবাইকে ধন্যবাদ দিই, আমি রাত অনেক হয়ে গেছে, আমি আর বেশি বলতে চাই না। জয় বাংলা, জয় বঙ্গ।
ধন্যবাদ সবাইকে, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আশা করি বাংলাদেশে নারী নির্যাতন বন্ধ হবে এবং কোভিড-19 যেটা বাংলাদেশে এখনো প্রতিদিন বেড়ে চলছে, আমাদের যারা আছেন আমি আশা করি সচেতন জন্য বাংলাদেশ সরকারের যে আইন আছে বা যে নিয়ম কানুন আছে এগুলো মেনে চলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ, আমাদের অনুষ্ঠান শেষ করে সবাই ভালো থাকবেন।